রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে নাই। উনি প্রয়োজনে দেশের প্রয়োজনের কথা বলে, দেশের প্রয়োজনে পদত্যাগপত্র দেয় নাই, কিন্তু বলছে যে পদত্যাগপত্র দিচ্ছে। মানে ইউনূস সাহেবের বিকল্প আছে, শেখ হাসিনার বিকল্প আছে, XYZ এর বিকল্প আছে, যার বিকল্প নাই তিনি হলেন রাষ্ট্রীয় লেভেলে বঙ্গভবনে বসে মিথ্যা কথা বলা সেই প্রেসিডেন্ট সাহেব। ওইটা আপনি বুঝতে কত বছর সরকারের অধীনে যারা নির্বাচন, কত বছর চলবে? আপনি কি সরকার বানাবেন, কি সরকার বানাবেন বলেন, আপনি বলেন। এখন সেই জন্যই হযরতওয়ালা নির্বাচন করা যাবে না, নির্বাচন হযরতওয়ালা হবে না, নির্বাচন সঠিক হবে। কারণ সরকার প্রতারণা করলো, আবার সেই সরকার সঠিক নির্বাচন দিবে আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস আপনার নিজস্ব ব্যাপার। প্রত্যেকটা মুক্তিযোদ্ধা দাবি করে আমরা মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা মুক্তিযোদ্ধা, কিন্তু তাদের জন্ম পাকিস্তান, সবার জন্ম পাকিস্তান। আর কিন্তু এই দেশে জন্ম হয়েছে যারা স্বাধীনতা যুদ্ধের 20 বছর পরে, 30 বছর পরে, তাদেরকে আমরা গালি দিই রাজাকারের বাচ্চা বলে। এটা কোন সভ্য জগতে চলে? সরকার সেনাপ্রধান, এখন আমি তো একমত। শোনেন, সর্বশেষ যখন পেঁয়াজ বাজারে তো লাভ না, সর্বশেষ যখন সরকার পালিয়ে গেল পৃথিবীর ইতিহাসে, আপনার কি জোড়াতালি দিয়ে যাব? অবশ্যই দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কোথাও? হ্যাঁ, সেই জায়গাটা আসি। আচ্ছা, 626 লোক যে পালায় গেছে, এখন তো খবর পান, সেই প্রশ্ন আপনারা রেজ করছেন। অবশ্যই। কোথায়? কতবার করেছি, কতবার সব ক্যান্টনমেন্ট আছে, আপনার প্রশ্ন রেজ করছেন, এরা কোথায়? সরকার প্রতারণা করছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আরেকদিকে সরকার একই সময়, আরেকদিকে তার অধীনে নির্বাচন। আমার মনে হয় অন্তত তাদের মানা উচিত না যারা প্রতারক। আমার কথা হলো কি, এখনো ডিআইজি পালায় কেন? না, এটা তো পালাচ্ছে এই কারণে তারা যে তাদের যে কাজের বাইরে অতিরিক্ত তারা যে রোল প্লে করেছে সরকারকে, সেজন্য পালাইয়া বিশ্রামে গেছে। পালায় বিশ্রাম না, জানতে কি ভাই, উকিল আপনি প্যাঁচ আপনি কষেন, সব প্যাঁচ কষার পরে বলেন দেশে নির্বাচন হতে হবে, বাদ দিয়ে কিভাবে করা যায় সেদিকে আছে, সেই কথা বলেন, সেদিকে যাচ্ছি, সেই কথা বলেন। আমি বলবো তো নির্বাচন জাতি আপনাকে স্মরণ করবে, আর প্যাঁচ করলে জাতি স্মরণ করবে। আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং আমাদের সঙ্গে আর উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী। আপনাদের দুজনকে শুভেচ্ছা কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে নির্বাচন ঘিরে উৎসব নাকি আশঙ্কা। শুরুতেই হাবিবুর রহমান হাবিব, আমি আপনার কাছে একটু আসতে চাই। নির্বাচনকে সামনে রেখে গণভোট, জুলাই সনদ সহ নানা বিষয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বেগ প্রকাশ করে বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? এমন তো হবার কথা ছিল না। জনাব হাবিবুর রহমান হাবিব, জানতে চাই নির্বাচন কি আসলে ফেব্রুয়ারিতে হবে কিনা, আপনার পর্যবেক্ষণ কি বলেন? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই অনুষ্ঠান যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক, অত্যন্ত বর্ষিয়ান একজন অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী ভাইকে শুভেচ্ছা। না, আমার একটাই বক্তব্য যে কোন দিকে সরকার যাবে, নির্বাচন ফেরত করাবে না নিজেরা বিদায় নেবে। এই সরকারকে ক্ষমতা থাকতে হলে ফেব্রুয়ারি নির্বাচন তাদেরকে করতেই হবে। ফেব্রুয়ারির পরে তাদেরকে পাহাড় দেওয়ার জন্য সেনাবাহিনী আর মাঠে মাঠে মশার কামড়ও খাবে না, ওই তাদের পেশাদারিত্ব বাদ দিয়ে দেশ রক্ষার জন্য তাদেরকে চাকরি তারা নিয়েছে বা নিয়োগ দেওয়া হয়েছে, পুলিশই কাজ করার জন্য না। এই জন্য আমি মনে করি যে সরকার যদি সিদ্ধান্ত নিয়েই থাকে যে আমরা থাকবো না ফেব্রুয়ারির পরে, তাহলে নির্বাচন হবে না। কিন্তু মনে তো হয় না যে তারা এইভাবে বিদায় নেবে। সেই বিদায়টা হবে খুব করুণ বিদায়। কিন্তু কেমন করুণ বিদায়? করুণ বিদায় হবে। তাকে ফেব্রুয়ারির পরে তো থাকার সুযোগই নেই। আওয়ামী লীগ নির্বাচনটা যদি করতো 2024-এ সবাইকে নিয়ে, দেশে পালাতে তো হতো না, বিরোধী দল থাকতো, বিএনপি সহ যারা আন্দোলনে ছিল রাস্তায়, তারা হয়তো তারাই সরকার যেত, পালাতে তো হতো না। তো এনাদের কাজটা নির্বাচন করা নাকি বছরের পর বছর ক্ষমতা থাকার জন্য কি তারা এখানে এসেছে? সব দলমূলকে তাদেরকে সেইভাবে নিয়ে এসেছে। কারণ নির্বাচনটা তাদের মেন ইস্যু বা তাদের কাজ। সেই কাজটা না করে যদি এদিক ওদিক ঘুরে ফিরে এর উপর দিয়ে এর ঘাড়ের উপর চাপায়, তাহলে হবে না। যেমন কালকে প্রধান উপদেষ্টা বা সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে 7 দিনের মধ্যে রাজনৈতিক দলগুলিকে সমাধান করতে হবে। আজকে করতে তাই বলেছে নাকি? আজকে কোর্টকে সেই কথা বলেছে? রাজনৈতিক দলগুলির মধ্যে এমন কোনো ঘটনা আছে কি? কোর্টে কি শুনানি হয়েছে ব্যাপারে?
কোর্টে শুনানি হয়নি, সরকার বলেছে গতকাল। এখন কথা হলো যে আপনি এতদিন পরে যদি বলেন রাজনৈতিক দলগুলি সিদ্ধান্ত নিবে, ঐক্যমত পোষণ করতে হবে তাদেরকে, তা আপনি 9 মাস না 8 মাস ধরে এই যে চা খেলেন, সমুচা খেলেন, লাঞ্চ করলেন, কফি খেলেন, এ টাকা কে দিবে? জনগণের টাকা তো খেয়েছেন নাকি? তাহলে এই এত মাস কি করলেন? তাহলে এত মাস পরে এই কথা বলছেন কেন? আর সংকট তো তারা নিজেরাই সৃষ্টি করেছে। যেমন ধরেন জুলাই সনদে স্বাক্ষর করেছে বিএনপি সহ অনেকগুলি রাজনৈতিক দল। তো তার ভিতরে কী ছিল? নোট অফ ডিসেন্ট যেগুলি দেওয়া ছিল, বলা ছিল যে সেটা জনগণ যদি জনগণের কাছে উপস্থাপন করার পর জনগণ যদি মেনে নেয় আমাদের কথাগুলি, তাহলে আমরা ক্ষমতা গেলে সেগুলি করবো, তখন না আমরা সেটা করবো না। তারপরেও গণভোটের ব্যাপারে আমার একটা বক্তব্য, নিজস্ব একটা বক্তব্য, আমার দল যেহেতু এটা মেনে নিয়েছে আমি তার সাথে একমত, সেটাকে আমার সমর্থন করতে হবে। কিন্তু আমার ব্যক্তিগত মতো আমাকে কেন ধোকায় ফেলা হচ্ছে, আমার বিবেককে কেন প্রতারণা করা হচ্ছে? 84টা বিষয় নিয়ে এখানে এই ঐক্যমত কমিশনে আলোচনা হয়েছে। এর ভিতরে আমাদের 20টা বিষয় আমার যদি ঐক্যমত না থাকে, আমাকে ওখানে গিয়ে ভোট দিতে হবে হ্যাঁ বা না। এমন যদি সুযোগ থাকলো 20টা বিষয়ে আমার মতামত আছে, আমি হ্যাঁ দিলাম, 60টা বিষয় আমার মতামত না, সে না দিলাম। সে সুযোগ তো এখানে নেই। আপনি সব কিছু আমার চাপাই দিচ্ছেন কেন? কারণ কি? আমার গণভোট কোনদিন কি 5টা 10টা ইস্যু নিয়ে হয়? একটা ইস্যু নিয়ে হয়। এখন আপনারা বলছেন যে জুলাই সনদকে এইটার ব্যাপারে হ্যাঁ বা না পক্ষে বলা, তা আমি বলবো কি আমার এতগুলো বিষয় না আছে, তা বিবেকের সাথে প্রতারণা করতেছি না, এই কারণ। দ্বিতীয়ত কথা যে আলিরাজ সাহেব যখন এটা সাবমিট করলেন বা সরকারের কাছে যখন চূড়ান্তভাবে না পেশ করা হলো, তখন কী হলো? যে নোট অফ ডিসেন্ট থাকবে না। নোট অফ ডিসেন্ট এখানে অনুল্লেখ নাই। আচ্ছা, নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে, মানে এটা তো জনগণের কাছে আপনার প্রশ্ন আকারে উত্থাপন করা হবে যে এটা আপনি হ্যাঁ অথবা না। তাহলে নোট অফ ডিসেন্টের তো এখানে কোনো থাকার কথা না। না, এখানে কথা তো ছিল তাই। আমরা যেভাবে তাহলে তো ঐক্যমত কমিশন এর থেকে যখন আমরা শিখেছি তখন তো ছিল এটা, সেটা এখন চলে যাবে কেন? দ্বিতীয়ত কথা যে 270 দিনের ভিতরে যে আলোচনার মাধ্যমে যদি এটা জুলাই সনদ বাস্তবায়ন না হয়, অটোমেটিক্যালি সেটা অটো হয়ে যাবে। তা আমরা ওই বৈষম্য দিয়ে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে তো সরকার বিদায় নিল একটা পর্যায়ে গিয়ে। সেখানে কী ছিল সুগার? মেধা না কোটা, মেধা। তো এখন কি আসতেছে? আমরা দেখলাম এই জুলাই বিপ্লবের পর এইচএসসি পরীক্ষা হচ্ছিল, 5 পেপার না 6 পেপার হয়ে গেছিলো। তারপরে হঠাৎ করে ছাত্ররা গিয়ে ঢুকে পড়লো সচিবালয়, স্লোগান দিল অটো না মেধা, অটো। তো এটাও কি তাই? অটো পাস হয়ে যাবে। এবং কিন্তু এটা তো বলেছিল যে অটো পাশের কথা 270 দিনের মধ্যে যদি এটা সংসদ এটা বলছে না হয় তাহলে এটা স্বয়ংক্রিয়ভাবে। তাহলে এটা কি যন্ত্র? আসলে আমরা স্বয়ংক্রিয় যন্ত্র নাকি এটা? তারপর পৃথিবীতে কোথাও দেখেছেন যে সরকার বিরোধী দলকে হুমকি দেয়, আলটিমেটাম দেয়? আলটিমেটামই আমি বলবো, এটা তো আলটিমেটামই এক টাইপের, হয়তো ভাষাটা তারা ওইভাবে বলছে না। সবসময় বিরোধী দল সরকারকে বলে আমার এই দাবি না মানলে আমি অনশন করব বা ধর্মঘট করব, হরতাল করব, মিছিল করব, প্রতিবাদ সমাবেশ করব, বলে না? সরকারকে বলে। সরকার উল্টা বলছে যে বিরোধী দল 7 দিন সময় দিলাম, এর ভিতরে আপনার সমাধান করতে হবে। এটা হয় কোনোদিন? মানে সরকারও কি এখানে এক প্রকার কোণঠাসা হয়ে গেছে যে আপনাদেরকে একমতে নিয়ে আসতে না পেরে একেবারে ব্যর্থ অবস্থায়? তো সরকার, ব্যাপারটা হলো যে সরকারকে দেখতে হবে, আমরা সবাই মিলে তাদেরকে সমর্থন করেছি, কিন্তু এই যে যারা সরকার যারা আছেন তাদেরকে 1টা 2টা লোক বাদে এর আগে দেশ পরিচালনার এই অধিকার তারা রাখে? তাদের কোনো অবদান আছে এই দেশে? কোনো অবদান আছে? কেউ এনজিও করেছে, কেউ বিদেশে লেখাপড়া বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছে, এই তো। তারা তো রাজনীতি কী জিনিস তাও তারা জানে না, দেশ পরিচালনা কীভাবে করতে হতো সেটাও তারা বোঝে না, নাহলে এই সমস্ত কথাবার্তা তারা বলে। কিন্তু আপনাদের সাথে পরামর্শ করেই তো সরকার করেছি। হ্যাঁ, আমরা করেছি একটা। তাহলে এখন আপনারা তাদের কাজটাই মেন কাজটা ছিল একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যা করা দরকার। এত কিছু দুনিয়ার বিস্তৃত, তো অ্যাটম বোমও বানাবো আমি, বোমাও বানাবো আমি, ইয়েও বানাবো, মিনারেল ওয়াটারও বানাবো, তা তো হওয়ার কথা না। সরকার যতগুলি দিক মানে 20টা লাভ করেছে, এতগুলি দিক গুছিয়ে আনতে পারবে? যারা কাজ না সে যে সেই কাজ করতে যায়, তাহলে এটা হবেই। এখন আপনি আমাকে প্রশ্ন করেছেন ফেরত নির্বাচন হবে কি না, আমি বলছি নির্বাচন হবে।
আশাবাদী। না হলে আপনিও জানছেন, আমিও জানতেছি, যেমন সেটা এখন স্লোগান দেয়। কী স্লোগান দেয়? তোমরাও জানো, আমরাও জানি জামাত শিবির পাকিস্তানি। বল না, এটা স্লোগান দিচ্ছে না? যে আপনিও জানেন, আমিও জানি, এই সরকার যদি নির্বাচন করতে না পারে, না করে, ক্ষমতা তাদের চলে যেতে হবে। আচ্ছা, সরকার যদি ক্ষমতা থেকে চলে যায় অথবা নির্বাচন দিতেই যদি ব্যর্থ হয়, তাহলে আপনাদের অবস্থানটা কি হবে? আমাদের অবস্থানে আমাদের কোনো সমস্যা নেই। আমরা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের অতীতে আমাদের কার্যক্রম আমাদের আছে। বহুদল গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করেছিলেন, সংগঠনের স্বাধীনতা থেকে শুরু করে সব কিছু দিয়েছিলেন। এবং 2008 সালে যে নির্বাচনটা হলো, আমি তো সাক্ষী। 2008 সালে 1-11 হওয়ার পর সেই সময় মাসুদুদ্দিন মঈনুদ্দিনরা সেই সময় ম্যাডাম খালেদার কাছে একটা পরে প্রস্তাব দিয়েছিলেন যে আপনাকে আবার ক্ষমতা আনবো, তবে আমাদের বিরুদ্ধে যেন কোনো ব্যবস্থা নেওয়া না হয়। ম্যাডাম বলছেন না, তোমাদের সাথে আপনার তো অন্যায় করেছে। পরবর্তী আমাদের কাছে গেল, তারা 1-11 ক্ষমতা আনার জন্য সব কিছু ব্যবস্থা করে। ম্যাডাম জানতেন এই কথা বলার পরে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আসতে দিবে না। তারপরেও ম্যাডাম একটা নির্বাচন হোক, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক, সেই কারণে 2008 সালের নির্বাচনের জন্য ম্যাডাম এই দেশের নির্বাচনটা করতে হবে। আমরা এখনও বলি আমরা গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরিয়ে আনতে চাই। নির্বাচন দেন, যাকে জনগণ ভোট দেয় তাকেই ভোট দিই। আমরা তো বলছি না বিএনপিকে ভোট দিতে হবে। আমাদের তারেক রহমানও বলছেন আপনার ভোট আপনি দেন, যাকে ইচ্ছে তাকে দেন, কিন্তু নির্বাচনটা আপনি করান। নির্বাচন করাবেন না কেন? নির্বাচনটা করাতে হবে, করতেই হবে। নির্বাচনটা দীর্ঘদিন একটা দেশ অনির্বাচিত সরকারের আন্ডারে চলতে পারে না। দেশের অর্থনীতি কোথায় যাচ্ছে? আমি জিডিপি নিচের দিকে নেমে যাচ্ছে, 3% নিচে নেমে গেছে। একটা ইনভেস্টমেন্ট নেই, কিছু নেই, বেকার সমস্যার সমাধান নেই, কারণ একটার পর একটা বন্ধ হয়ে যাচ্ছে। আপনার বন্ধুত্ব তো কারোর সাথে করছে না, তাহলে এটা অনিশ্চিত একটা কচুর পাতার পানির ভেতরে নড়তেছে, তো তার সাথে কি বন্ধুত্ব করে? সে যদি বলি একটা নির্বাচন জরুরি, দেশে দরকার, সেই কিন্তু সরকারকে বলবো 9 মাস চা বিস্কিট খাওয়াইছেন, কফি খাওয়াইছেন, অতএব আপনাদেরই সমাধান করতে হবে। বিরোধী দলের উপর চাপা, সব দল রাজনৈতিক দলগুলো চাপাই দিতে আগে দিতেন যে আপনারা একটা সমাধান করে আসেন। এখন এ কথা বললে তো হবে না, এ কথা এখন বললে হবে না, এখন সরকারকে করতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব রাজ্জাক, একটু আসতে চাই আপনার কাছে। নির্বাচন কি হবে এমন প্রশ্নের ব্যাপারে সরকার প্রতিনিধিরা বলছেন রাজনৈতিক দলগুলোর ঢিলে ঢালা প্রস্তুতির কারণে জনমনে জিজ্ঞাসা বাড়ছে যে নির্বাচন আসলে হবে কিনা। আর সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো গ্যাপ নেই, মানে সরকার প্রতিনিধিরা এই কথা বলছেন। আপনিও কি একমত? মানে সরকারের পক্ষ থেকে কোনো গ্যাপ নেই, শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকার কারণে এমন প্রশ্ন তৈরি হচ্ছে? ধন্যবাদ আপনাকে আর আমার বিজ্ঞ সহ-আলোচক। হয়তো নির্বাচন হয়ে গেলে এমপি হবেন, অলরেডি নমিনেশন পাইছেন। আর এরকম ভালো লোক, সহজ সরল লোক আসা উচিত রাজনীতিতে। যদি আমার ভুলে যাবে পরে, তখন হয়তো বলবে যে আমার বিরোধিতা করছেন আপনি টক শোতে, এই জন্য। যাই হোক, তো হাবিব ভাই আমি ভালো জানি। বিষয়টা হচ্ছে, দেখেন এতক্ষণ যে আলাপটা হইল, হাবিব ভাই যে আলাপগুলো করলেন, সেটার ভিতরে কিন্তু শুধু নির্বাচনের কথা হয় নাই। উনি কি বলতে পারছেন যে আর কোনো কথা নাই, নির্বাচন হচ্ছে? উনি এর সাথে গণভোট আনলেন, জুলাই সনদ আনলেন, যে বিষয় আসছে এখান থেকে সরে যাওয়ার পথ নাই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। তাহলে তো একদম ক্লিন নির্বাচন নিয়ে কোনো কথা নাই, এখনও চলছে আলোচনা। 2 নম্বর কথা হচ্ছে যে গণতান্ত্রিক ধারায় দেশটাকে ফিরে আনতে চায় হাবিব ভাইরা। ভালো, দেশটা ফিরে আনতে চায় গণতান্ত্রিক ধারায়। গণতান্ত্রিক ধারায় দেশটা ফিরে আনবেন, তার তো কিছু লক্ষণ থাকতে হবে। আপনি আজকে থেকে 3 দিন আগে একজন ডিআইজি পালিয়ে গেছে। মানে নির্বাচনকে সামনে রেখে সরকারের এমন একজন লোক একটা কেন পালিয়ে গেলেন? তাহলে কি নির্বাচনের পরিবেশ নেই দেশে? না, একজন ডিআইজি পালিয়ে গেলেন। নির্বাচনের সময় তো নির্বাচন কমিশনের আন্ডারে এরাই থাকবে, টোটাল প্রশাসন তার অধীনস্থ হয়। সেক্ষেত্রে 3 দিন আগে যখন একটা জেনারেল একজন ডিআইজি পালায়ে যায়, তার প্রায় 3 সপ্তাহ হলো, মনে করেন প্রায় 3 সপ্তাহ হলো একজন মেজর জেনারেল সাহেব পালিয়ে গেছেন। তা আপনাকে তো এটা রাষ্ট্রের একটা সিনারিও বোঝা যায় যে হোয়াট ইজ হ্যাপেনিং, দেশটার অবস্থাটা কি। আপনি গণতন্ত্র ফিরে আনবেন কি টেবিলে বসে বসে কথা বলে? আপনার একটা স্টেবল সিচুয়েশন লাগবে। এখনও যখন জেনারেল পালায় যায়, ডিআইজি পালায় যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে এখানে একটা পরিস্থিতি স্টেবল হয় নাই, 1 নম্বর। 2 নম্বর হইল, হাবিব ভাই বলতেছেন যে এই সরকারকে আনা হয়েছে নির্বাচনটা করে চলে যাবে, এই ধরনের একটা কথা অনেকেই বলতে চান। না, এরকম কোনো ম্যান্ডেট তাদের ছিল না।
শুধু নির্বাচন দিয়ে চলে যাওয়ার সরকারটার নাম হলো তত্ত্বাবধায়ক সরকার। এটা আমাদের সংবিধানে এখন নাই, সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারও নাই। তত্ত্বাবধায়ক সরকার মানে হচ্ছে যে আপনি এই জিনিসটা তত্ত্বাবধান করে চলে যাবেন, সেটা কি নির্বাচন বা যে ক্যাটাগরিক্যাল কাজ। আর অন্তর্বর্তীকালীন সরকার হলো একটা পূর্ণাঙ্গ সরকার, একটা কমপ্লিট সরকার। কমপ্লিট সরকার যা করে তাই করার অধিকার আছে। তা না হলে রাজনীতিবিদরা বিজ্ঞ প্রাজ্ঞ তাদেরকে যখন বলল ফেব্রুয়ারিতে নির্বাচন আজকে বলে নাই, অনেক আগে বলছে। তারপরে যে সংস্কার ঐক্যমত্য কমিশন আলোচনাটা চলছিল, কেন গেছিলেন আপনারা? কেন আলোচনার কি জন্য গেছিলেন? কি কারণটা কি? সংবিধান মোতাবেক নির্বাচন দিবেন, চলে যাবেন, আর তো কোনো কাজ নাই। গেলেন কেন আলোচনায়? যারা ব্লেম দিচ্ছেন তাদেরকে বলছি আমি, যেমন ধরেন আপনি 7-8 মাস পার করে ফেললো সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নিয়ে, তা 7-8 মাস আপনি গেলেন কেন? আচ্ছা, তারপর আপনি যখন স্বাক্ষর করলেন, আপনি গণভোট মানলেন, আপনি জুলাই সদন মানলেন, নো অপশন, এগুলো আপনাকে কাটাই আসতে হবে। কালকে নির্বাচন দিলে আপনি ফ্রি নির্বাচনে যেতে পারছেন না, এটা কমপ্লিট করতে হবে, ম্যান্ডেটরি, বিকজ জনতার সামনে, পুরা দেশবাসীর সামনে এটা স্বাক্ষরিত হয়েছে এবং এটার আইনি ভিত্তি লাগবে, গণভোট লাগবে। কেউ কেউ বলে গণভোট নাকি আগে করা যাবে না, কথাটা বুঝছেন? গণভোট আগে করা যাবে না। পৃথিবীর এমন কোন দেশের নজির নেই, কিন্তু স্বাধীন মালিক বলেছেন। স্বাধীন মালিক বলছেন তো, আমি তাকেই বলছি, আমি শ্রদ্ধার সাথে বলছি। গণভোট মেনে নিছে সব রাজনৈতিক দল। ইফ ইট ইজ রং ইভেন ইট ইজ ফাইনাল। উনি বললে তো হবে না, জনগণ তো মানছে। রাজনৈতিক মানে আমি জনগণ বলতে কারা? যে রাজনৈতিক দলগুলো ওখানে রিপ্রেজেন্ট করছে তারা তো মানছে। তাহলে স্বাধীন মালিক সাহেব এরপরেই কথা বলার কোনো মানে নেই তো। মাইনে আসছি তো আমরা, যে জিনিসটা আমি মাইনে আসছি সেটা আপনি এখন বলতেছেন মানা মানে হয় না। আপনি 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 এটা বলার অধিকার ওনার নাই বলে আমি মনে করি। ওনাকে দায়িত্বশীল পদে ডাকা হয়েছিল, তো জান নাই যখন কমেন্ট না করা ভালো। কারণ জনগণ যেটা মেনে নিবে, জনগণ গণভোট মেনে নিছে, এই মুহূর্তে কোনো সংবিধান নাই, তাহলে কি হবে? কি? আর যে সংবিধানটার কথা বলা হচ্ছে, সেই সংবিধান যে সংসদ ভেঙে যাওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন করতে হয়, কিংবা আরও যদি কোনো কারণ থেকে আরও 3 মাস, 180 দিন, রাজনীতিবিদরা কি ঘুমাইছিলেন? সরকার অজ্ঞ, সরকার মূর্খ, এরা কি বলে, এরা এনজিও চালায়, এরা আমেরিকার থেকে আসছে, অনেক অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, আমি একমত, অভিযোগ আছে, ভালো কথা। আপনারা কোথায় ছিলেন? আমি তো আজ পর্যন্ত কারো কাছে শুনি নাই যে ঐক্যমতের ইয়েতে কমিশনে গিয়ে বলছে যে সংসদ ভেঙে গেছে, সর্বোচ্চ কিন্তু প্রথম 3 মাস, কোনো কারণ না হলে আরও 3 মাস নিয়ে 180 দিনের মধ্যে নির্বাচন, কেউ বলে নাই। তার মানে কি? ভায়োলেশন অফ কনস্টিটিউশন হয়েই গেছে, সবাই মিলে কনস্টিটিউশন ভাঙতেছেন। আপনার তো না বলেন নাই কেন? আমার কথা হলো এখানে, আপনি বলেন নাই কেন সাংবিধানিকভাবে 180 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে? এই কথাটা কেউ তুলছে? এই যে রাজনীতিবিদ এতজন গেছেন, কেন তুলেন নাই? তারাও জানেন যে ওই সংবিধানটা চলে না, নাইলে আপনি বলবেন না কেন? আপনি তো আইনটা জানেন। 2 নম্বর আসেন, ফাইনালি যখন তারা স্বাক্ষর করে আসলো, তারপরে বলল মত অনৈক্য নিয়ে কিন্তু জমা দিছে সবাই, মত অনৈক্য, নোট অফ ডিসেন্ট সহ। তখন বলছে কি যে ঠিক আছে, আমরা এখন নোট অফ ডিসেন্ট সহ যেভাবে দিছি জমা দিছি, এখন সরকার আমাদেরকে সিদ্ধান্ত জানাবে। এই গ্যাপের মধ্যে কি বলা হয়েছে? সরকার প্রতারণা করছে। আমি কিন্তু এই প্রতারণারে চ্যালেঞ্জ করছি না, আমি ওনাদেরটা মেনে নিছি, সরকার প্রতারণা করছে, কথাটা পরিষ্কার। তা সরকার যখন প্রতারণা করছে, প্রথম শর্ত আমার, যেই সরকার এতগুলা মানুষের সামনে, দেশবাসীর সামনে উন্মুক্ত মঞ্চে স্বাক্ষর করার পর প্রতারণা করতে পারে, সেই সরকারের অধীনে আপনি যখন আবার নির্বাচনে যাচ্ছেন, আপনার কি গ্যারান্টি আছে যে এই সরকার আপনাকে প্রতারিত করবে না? আপনার গ্যারান্টি কি? প্রতারিত হইলেন, জাতিকে বললেন, দেশবাসীকে জানাইলেন, আবার তার অধীনে নির্বাচনে যাচ্ছেন, এত আস্থা কেন? প্রতারকের উপর আপনার আস্থা কেন থাকবে? আপনি ওইখানে প্রতারিত হবেন না, গ্যারান্টি কি? 2 নম্বর, এখন আবার বলতেছে 7 দিনের মধ্যে সরকার বলছে যে আপনার ঐক্যমত হয়ে আসেন, সেখানে উনি ব্লেম দিলেন না, ওটা এখন পারবেন না। আপনি যদি তার প্রতারক না বলতেন, তাহলে তো এটা ফেরত আসতো না, যে ঠিক আছে আমি প্রতারক বলছো মাইনে নিলাম। কথার কথা, এটা তো বলে নাই যে আমি প্রতারক মেনে নিছি, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। তো ঠিক আছে, প্রতারণা যখন করা হয়েছে, বলা হচ্ছে, তাহলে ঠিক আছে আমরা বাদ দিলাম, আপনাদেরকে 7 দিন টাইম দিলাম, আপনার ঐক্যমতটা এসে দেখান। এটা তো আপনি টাইনে নিলেন। 1, 2 বলে গণভোট নোট অফ ডিসেন্ট সহ যাবে। অফকোর্স নট।
নোট অফ ডিসেন্ট সহ গণভোটে যাবে কেন? কারণ ওখানে যারা স্বাক্ষর করছেন তারা কত সংখ্যক লোক রিপ্রেজেন্ট করেন? আমি চ্যালেঞ্জ করে বলছি সর্বোচ্চ তারা 30-40% লোক রিপ্রেজেন্ট করছেন মনে করেন। বড় দল 30%, আর তারপরে মেজো দল আরও 10%, কত 40%, আর বাকি যারা তো গয়রহ, বাকি যারা তার এক একটা দলের যত জনসংখ্যা নেতা 2টা বাসে ভরলে কমপ্লিট, মানে কি বলে ইমম্যাটেরিয়াল, তারা স্বাক্ষর করতে গেছে কেন? বড় রাজনৈতিক দল অনুকম্পা দিবে তাদেরকে, একটা সিট ছাড়বে, ওইটা করে নিবে, ওই জন্য গেছে, তাদের কোনো রোলই নাই। স্বাক্ষর দিলেই কি আর না দিলেই কি? তাহলে বড় 2টা দল মাত্র 40% লোকের পক্ষে স্বাক্ষর করে আসছেন, বাকি 60% হলো দলবিহীন জনগণ। তার থেকে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি আপাতত বাদ দিয়ে আরও 20 যদি বাদ দেই, তাহলে 40% লোক আছে দলবিহীন জনগণ। দলবিহীন জনগণের মধ্যে যে 2টা দল স্বাক্ষর করছে তাদের ভিতরে একটা দল তো গণভোটের পক্ষেই স্বাক্ষর করবে, হাই দিবে, সেটা হলো মেজো দল যেটা। আর বাকি যে জনগণ, তাদের কাছে কি আপনি নোট অফ ডিসেন্ট দিয়ে পাঠানোর কোনো রাইটই নেই আপনার, কারণ ওই জনগণের সিদ্ধান্ত তো আপনার না। সুতরাং গণভোটে পাঠাইতে হলে নিয়মই হইল জুলাই সনদের আইনি ভিত্তি, জুলাই সনদ বাস্তবায়ন চান কি চান না, হ্যাঁ বা না, এটাই যাবে, এটাই বিধান। আপনি যদি না মানেন সেটা ভিন্ন কথা। গণভোটে যেগুলো দলবিহীন জনগণ, তারা আপনার ডিসেন্ট মানবে কেন? আপনারা কি সেখানে লোক রিপ্রেজেন্ট করছেন যে ঠিক আছে দলবিহীন লোকের একটা প্রতিনিধি দিলাম? ছিল না তো। সুতরাং এটা অযৌক্তিক, গণভোটে গেলে ওইভাবেই যাইতে হবে। 3 নম্বর আসেন, আমি আপনাকে একটা কথা বলি, এটা খুবই ইম্পর্টেন্ট কথা। আপনি যদি গণভোটটা কিন্তু মানতেছেন এবং গণভোট চানও, মেজো ভাইরা চাইতেছে নভেম্বরে ইলেকশনের আগে, বড় ভাইয়েরা চাচ্ছেন ইলেকশনের দিন। তো ইলেকশনের দিন যদি আপনি গণভোট করেন, ঠিক আছে, তাহলে ওই গণভোটের এফেক্টটা কি? এক, আর আপনি যে নির্বাচনটা করতেছেন কোন আইনে করতেছেন? গণভোট আগে হইলে জুলাই সনদের আইনি ভিত্তি পাবে, যেখানে আপার হাউস লোয়ার হাউস আছে, তার ভিত্তিতে নির্বাচন হবে, তখন ওই লাইনে নির্বাচন হবে। নাহলে আপনি এখন যে নির্বাচনটা করতে যাচ্ছেন সাথে গণভোটের তো কোনো এটার সাথে রিলেশনই নেই, দুটো দুই জিনিস। আপনি এই ভাগ করছেন, তাহলে গণভোটের রেজাল্টের ইম্প্যাক্টটা কি? আর আপনি নির্বাচনটা করতেছেন কোন আইনে? যেহেতু আপনারা কেউ প্রশ্ন রেজ করেন নাই যে সংসদ ভেঙে যাওয়ার পর সর্বোচ্চ 90 দিন, আরো সর্বোচ্চ নিলে 180 দিন, এই প্রশ্ন কোনো রাজনৈতিক দল কেন তুললেন না? সুতরাং ওই সংবিধানে নির্বাচন হইতেছে এটা বলার রাইট তাদের নাই। ওই সংবিধানে নির্বাচন হচ্ছে না বললে তার ব্যাখ্যা রাজনৈতিক দলের দিতে হবে যে আপনারা কেন রেজ করলেন না। আর এই সরকার তো দায় সারা গোস, চলে যাব, হইলে হইলে নির্বাচন, না হইলে চলে যাব, এই তো তার কাজ কি। জি, ধন্যবাদ আপনাকে। জনাব হাবিব, আপনার কাছে আসতে চাই যে আপনারা তো সরকারকে প্রতারক বললেন, ঐকমত্য কমিশনকে প্রতারক বললেন, আবার এই সরকারের অধীনেই আপনারা নির্বাচনে যাচ্ছেন। রাজ্জাকি ভাই যেটা বললেন যে আবারও যে প্রতারণার শিকার হবেন না, তার গ্যারান্টি কি? না, রাজা ভাই যেটা বলেছেন বলতে পারেন, কিন্তু রাজা ভাই তো পেঁয়াজ আছে, তো উকিল মানুষ, এত বড় জিলাপির পেঁয়াজ। আমি রাজা ভাইয়ের কথা স্মরণ করে দিতে চাই, দেশের প্রয়োজনে, এটা বিপ্লবের পরে, তখন সংবিধান না, ওইটাই সংবিধান। বিপ্লবের পরে বিপ্লবের ইনসাইড যা করতেছে এটাই সংবিধান না, আমি বলছি কথাটা শেষ করে দেন। পাকিস্তান রাষ্ট্র স্বাধীন ছিল কবে? 47 সালে। পাকিস্তানের সংবিধান রচনা হয়েছিল কত সালে? 51 সালে, 4-5 বছর পর। না, ভারতে, পাকিস্তানে হয়েছিল আরো পর, 9 বছর পর। পৃথিবীর দেশে যখন আন্দোলন সংগ্রাম হয়, তখন ওই সময়ের প্রয়োজনেই করতে হয় দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের দেশে 90 সালে এরশাদের পতনের পর তো এরশাদ সাহেব ছিল দেশের প্রেসিডেন্ট, তার কার হাতে ক্ষমতা দিবে? ভাইস প্রেসিডেন্ট মজিদ আহমেদ। তারপরে আমাদের দেশের প্রধান বিচারপতি, পরে উনি ওই ওই স্বল্পকালীন সময় জন্য রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পূর্বে উনি একটা শর্ত দিয়েছিলেন যে আমি নিতে পারি দায়িত্ব, তবে নির্বাচনের পর আমাকে আমার প্রধান বিচারপতি পদে ফিরে আসার সুযোগ দিতে হবে। এটা পৃথিবীর আইন আছে, কিন্তু সংবিধানে আছে, লেখা ছিল, যে প্রয়োজনে সেটা করতে হয়েছে, সংশোধনী নিয়ে আসতে হয়েছে, গণভোট করতে হয়েছে। আমাদের দেশে বিএনপির ক্ষমতা ছিল তখন, সেখানে আপনার রাষ্ট্রপতির সরকার ছিল,
সেই রাষ্ট্রপতি সরকার যখন আপনার সংসদে গণতা ফিরে আসলো তখন একটা ভোট করা লাগছে, গণভোট করা লাগছে, হয়েছে তো করা করে কিন্তু আসছে। রাষ্ট্রের প্রয়োজনে দেশের প্রয়োজনই করতে হয়। আমরা যে সরকারকে প্রতারক বলছি, সরকার এই বিষয়ে প্রতারণা করেছে, তা আমরা তো বলবো। আবার পাশাপাশি তার অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি, এই কারণে এই মুহূর্তে অপশনটা কি, এই মুহূর্তে ফেলে দিয়ে তাহলে আমার সামনে কি জানাবে, যে কারণে রাজনীতি ভাই যেটা বলছে এই সরকারের নির্বাচন করার একদিন নাই। কিন্তু এর পরে আন্দোলনের পরে সংগ্রামের পরে বিজয়ী যারা হয় তারা তাদের মতামতের ভিত্তিতেই একটা কিছু করতে হয়। এখন উনি বলতেছেন যে তাহলে জুলাই সাহেব স্বাক্ষর করলেন নোট অফ ডিসেন্ট রেখে, তো নোট অফ ডিসেন্ট রেখে জনগণ করতে পারে না, কিন্তু আমরা যখন স্বাক্ষর করছি তখন তো সেটাই ছিল। হ্যাঁ, আমাদের এইগুলি বা নোট অফ ডিসেন্ট আমাদের আছে, কিন্তু একটা নির্বাচনের স্বার্থে, দেশের স্বার্থে, ঐক্যমত পোষণের স্বার্থে আমরা ওইটা মেনে নিয়েই, ওইটা থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে যাওয়ার জন্য বা একটা দেশের গণতন্ত্র পদ্ধতিতে ফিরে আসার জন্য আমরা স্বাক্ষর করলাম। স্বাক্ষর করার পর এখন তো সাবমিট করা হলো ফাইনালি, তখন ওখানে বলে দেবে নোট অফ ডিসেন্ট, এইটা তো হয় না। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ যে আগে কথা প্রায় এবারে সবাই জানে যে আগে লেখা থাকতো এখানে প্রস্তাব করবেন না, করলে 50 টাকা জরিমানা হবে। এখন একটা দুষ্টুমুখী লেখা দিলে এখানে প্রস্তাব করবেন না, করলে 50 টাকা জরিমানা হবে। এই ধরনের কাণ্ড কারণ আমরা গল্পের মধ্যে বলি, কিন্তু এই সরকার যে পদ্ধতিতে আমরা তো আমাদের সমর্থনিত সরকার করতে হয়েছে, সরকারের কাজটা কি শুধু ভোট দেওয়ার জন্য তাই বলি নাই, আবার অন্তর্বর্তীকালীন সব পারে সেটাও ঠিক না, তার মেয়াদ যেহেতু নির্দিষ্ট না, তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ নির্দিষ্ট ছিল, সেটাই তো বলছি, সেটা হলো 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন দিয়ে সরে দিতে হবে। নির্বাচন সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে আলোচনা এখতিয়ার আপনার নাই, এবং সেটা সংসদে পাশ করা হয়েছিল। আর এই অন্তর্বর্তীকালীন সংসদে পাশ করা হয়নি, আন্দোলনের পরে এটা হয়েছে। যেমন ধরেন যেদিন সরকার বিদায় নিল বা প্রধানমন্ত্রী পালিয়ে গেল, বিদায় দিন পালিয়ে গেছে, সেদিন যখন বঙ্গভবনে যখন দেশের রাষ্ট্রপতি যখন উনি বললেন সবার সামনে যে আমি নিশ্চিত প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার পদত্যাগপত্র আমার কাছে আছে, কথা কি সঠিক ছিল? কথা তো সঠিক না। প্রধানমন্ত্রী তো পালিয়ে গেছেন, পদত্যাগ করলো কখন আর পদত্যাগ দিল কার কাছে? সেদিন দেশের প্রয়োজনে হানাহানি কাটাকাটি এই সমস্ত দিকে দেশকে রক্ষা করার জন্য সেদিন রাষ্ট্রপতি নিজের ঘাড়ে দায় নিয়ে এই কথাটা সত্য না তাও নিজে দাবি করেছিলেন। পদত্যাগপত্র যদি না দিয়ে থাকেন তাহলে তো সে দেশের প্রয়োজনে বলছে, প্রয়োজনে। এবং দেখেন রাষ্ট্রপতি মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে নাই, উনি প্রয়োজনে দেশের প্রয়োজনের কথা বলেছেন, দেশের প্রয়োজনে পদত্যাগপত্র দেয় নাই, কিন্তু বলছে যে পদত্যাগপত্র দিছে, এটা তো মিথ্যা হইলো। মানে এক প্রকার তো এটা এক প্রকার মিথ্যা, কিন্তু ওই যে বললাম এক প্রকার না, না ওই যে বললাম যে দেশের স্বার্থে আন্দোলনের পরবর্তী আমি শেষ করি না, আপনার শেষ করি আমি, তারপরে আপনি বলেন। এবং এই কথা আমি শেষ করি, এই কথাটা আমি নি বলে এইটা নিয়ে বাংলাদেশে একটা বিপ্লব ঘটে যাচ্ছিল। মতিউর রহমান সাহেব যখন রাষ্ট্রপতির সাথে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন বারে, তারপর একটা দেওয়ার পরে উনি রাষ্ট্রপতির কাছে গিয়ে সরাসরি বলেছেন, কি বলেছেন, যে আমি 111 থেকে শুরু করে আমি একটা বই লিখব, যে বই লেখার প্রয়োজনে আমার একটু দরকার কোনটা, যে পদত্যাগপত্রের মধ্যে কি লেখা ছিল এটা আমার একটু জানা দরকার। তখন রাষ্ট্রপতি কি বলেছিলেন সেদিন আবার, যে আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। আসলে তো নাই, আসলে কাছে পদত্যাগ নাই, সত্য কথাটা বললেন, আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। এটাই মতিউর রহমানের সাথে 1 মাস পরে যখন উনি বলে ফেললেন যে রাষ্ট্রপতি বলেছেন যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ নেই, তখন সব বিদ্রোহ করে ফেললো। কি বললো, যে এই রাষ্ট্রপতিকে এখনই চলে যেতে হবে, এক্ষুনি রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে, আমরা তাকে এই পদ থেকে সরিয়েই ছাড়বো। রেজওয়ানা হাসান থেকে শুরু করে বিভিন্ন জন এনসিপি টেনসি সব বললো যে এটা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, দিতেই হবে। সেদিন আমি, আমার দল এবং আমি সেদিন চ্যালেঞ্জে বলেছিলাম, হ্যাঁ ঐক্যমতের ভিত্তিতে যেহেতু সরকার আছে, এই সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে ওথ নিয়েছেন, অতএব রাষ্ট্রপতি ঘাড়ের উপরে নিজের দায়িত্ব নিয়ে দেশটাকে একটা পথে রেখেছেন, এই রাষ্ট্রপতিকে যেন সরাতে হয়
সব দল মিলেই সরাতে হবে। যেমন 90 সালের আন্দোলনে আমাদের রাজসাক্ষী, কে প্রধান কে রাষ্ট্রপতি হবে কে হবে না, এটা নিয়ে তো আমার সাথে অনেক কথাবার্তা হয়ে আমি দুতালি করেছিলাম সেদিন। একদিকে সেদিন শেখ হাসিনার কথা বলতেছে, আর দিয়ে ম্যাডাম খালেদা জিয়ার সাথে কথা বলছে। শেখ হাসিনা চেয়েছিলেন একে খন্দকার রাষ্ট্রপতি করার জন্য, এরশাদ সাহেবের জন্য। হ্যাঁ, শেষ করে তারপরে আমি যখন তাকে বললাম, আমি বললাম এটা আপনি করবেন, এটা করলে পারে এটা কিন্তু বুমেরাং হবে, যেহেতু এরশাদ মন্ত্রী ছিল। ম্যাডামকে জিজ্ঞাসা করলাম ওই বাসাতে 32 মধ্যে ফোন করি, ম্যাডাম বললেন যে হাসিনা কি বলে, হাসিনাই বলেন, হাসিনা কি বলে। তাই আমি যে উনি তো একটা পর্যায়ে মোটামুটি একটা ইতিহাসে এখন মানুষের চাচ্ছে যে প্রধান বিচারপতি, তো ঠিক আছে হাসিনা দিতে চাই, আমি রাজি। এই রাজি হওয়া হলো। রাজি হওয়ার পরে তো ওই রাষ্ট্রপতিকে আবার পুরোপুরি ফিরে যেতে হবে। তো এইটা হলো ঐক্যমত, সবাই মিলে। এখন রাষ্ট্রপতির পদ থেকে আপনার একা চাইলে তো হবে না, আমাদের তো চাইতে হবে। অর্থাৎ রাষ্ট্রপতি যদি এখন চলে যায় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। সেই সংকটটা আপনি নিরসন করবে কী দিয়ে? দেশ কিন্তু আবার অস্থিরতার ভিতরে অস্থির অবস্থা চলে যাবে। যাক, তারপরে রাষ্ট্রপতি আসেন। এরপরে হঠাৎ করে একদিন দেখি যে সব জায়গার থেকে বিদেশ দূতাবাস থেকে রাষ্ট্রপতি ছবি নামাই দেওয়া হচ্ছে। তাই বললাম কী রে বাবা, ওই আমার টক কী রে বাবা, না রাষ্ট্রপতি আসে, হয় রাষ্ট্রপতি গ্রেপ্তার করুন, সরিয়ে দেন, তারপরে ছবি নামান। যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রপতি আসেন ততক্ষণ পর্যন্ত বিদেশি দূতাবাসে রাষ্ট্রপতি ছবি থাকতে হবে, তারপরে আস্তে আস্তে সব ঠিক আছে। এখন দেশের প্রয়োজনে জানতে কি ভাই, উকিল আপনি প্যাঁচ আপনি কষেন, সব প্যাঁচ কষার পরে বলেন দেশে একটা নির্বাচন হতে হবে, আমি তো একমত, বাদ দিয়ে কিভাবে করা যায় সেদিকে আগে, সেই কথা বলেন, সেদিকে যাচ্ছি, নির্বাচন কথা বলেন। আমি বলবো তো নির্বাচন জাতি আপনাকে স্মরণ করবে, আর প্যাঁচ কষে প্যাঁচ করলে জাতি স্মরণ করবে না, স্মরণ করবে তখন অন্যভাবে স্মরণ করবে। ধন্যবাদ আপনাকে। আমি তো শুনেন, আমি হাবিব ভাইয়ের সাথে একমত ভাই, নির্বাচন তো হইতেই হবে, এন্ড অফ দ্য ডে ইলেকশন দরকার, আমি তো শুরুতেও বলছি। কিন্তু তার আগে একটা পরিস্থিতিতে দরকারটা, আমি তো নির্বাচন বিরোধী তো কোনো ছাগলেও বলবে না। নির্বাচন বিরোধী কেন আপনি হবেন? নির্বাচন আপনি করবেন, কতগুলো কথার জবাব দিয়ে তাহলে ক্লিয়ার হয়ে যাবে যে জবাবটা দেওয়া জরুরি। একটা জায়গায় বলছেন বিচারপতি শাহাবুদ্দিন পূর্বাবস্থায় ফেরত যাবে, এই কথাটা আসছে। তার আগে টোটাল কাজটা কিন্তু সাংবিধানিক, রাষ্ট্রপতি শাসিত ছিল, মওদুদ আহমেদ সরাইছে ভাইস প্রেসিডেন্ট থেকে, সেখানে শাহাবুদ্দিন সাহেবের ভাইস প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিছে, তারপর তার কাছে ক্ষমতা হ্যান্স, টোটালটা সাংবিধানিক, একদম সাংবিধানিক। অসাংবিধানিক হয়েছে কোনটুক, যে আমাকে আবার প্রধান বিচারপতির পদে ফেরত যেতে হবে। এটা একটা ইন্ডিভিজুয়াল কেস, এটা রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না, এক। দুই, ওটা পারছে কেন? নির্বাচনের পদ্ধতি কিন্তু সংবিধান ভায়োলেট হয় নাই, ওইটা সব দল মেনে, সব দল মানে কারা? 3 দলীয় জোট, আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত। তারা যেহেতু 3 জনে মাইনে নিছে, হ্যাঁ উনি পূর্বাবস্থায় ফেরত যেতে পারবে, অ্যাকর্ডিংলি তাকে ফেরত নেওয়া হয়েছে। আজকে তো একমত হইতে পারেন নাই আপনারা, স্বাক্ষর করে আসেন, একজন বলতেছে তাকে প্রতারক। এই যে একমত হইতে পারতেছেন না বিধায় আপনাকে স্থির একটা জায়গায় যাইতে হবে। যদি আজকের সবাই একমত হইতে পারতো যে ঠিক আছে এই যত সংস্কার হয়েছে সেটা মেনে নিলাম সেইভাবে, অথবা সবাই মিলে তো কোনো সংস্কার মানবো না, সংবিধান মতো নির্বাচন দিয়ে আপনি চলে যান, আসতে পারছে ঐক্যমত আসছিল। সুতরাং ঐক্যমতটা খুব জরুরি। আপনি যখন এখনো ঐক্যমতে আসতে পারেননি, আপনারা যে বলটা ইয়ের কাছে ফেরত পাঠাই দিয়েছিলেন সরকারের কাছে, সে আবার তাকে প্রতারক বলায় আপনার কাছে ফেরত দিছে, আপনি পারবেন না তার কাছে ফেরত দিতে, আর কারণ আপনাকে সমাধান করতে হবে। আর যদি আবার তার কাছে ফেরত দেন, মেনে নিলাম, আপনি যেটা বলবেন চূড়ান্ত, সে কি করে তখন দেখা যাবে। যখনই আপনি বলবেন চূড়ান্ত, তখন সে যেটা করবে মেনে নিতে হবে। সো ইউনূস সাহেব, হি ইজ প্লেয়িং এ ভেরি বিগ গেম, এবং সেই গেমটার জন্য দায়ী ওনারা কেন টাইম টু টাইম তার সাথে ইয়ে করে, বলতে কি বিএনপি না সব রাজনৈতিক দল তারা পলিটিশিয়ান বানাইছে, রাজনৈতিক দল মিলে তাকে পলিটিশিয়ান বানাইছে। এইবার আসেন পদত্যাগপত্র প্রশ্ন। রাষ্ট্রপতি পদত্যাগপত্র দেয়নি, উনি প্রথম বলছেন আমার কাছে দিচ্ছে। ভাই বললেন জাতির স্বার্থে, বলছেন জাতির স্বার্থে, যেহেতু পরে মতিউর রহমান সাহেবের কাছে স্বীকার করছে কোনো প্রমাণ তার কাছে নাই পদত্যাগপত্র সংক্রান্ত, তাহলে কোনটা মিথ্যা? যদি প্রথম বইলা থাকে আমি পদত্যাগপত্র দিছি, এইটা মিথ্যা। অথবা দিছে, যদি মতিউর রহমান সাহেবের বইলা থাকে যে দেয় নাই, আমার জানা নাই, তাহলে এটা মিথ্যা। রাষ্ট্রের সর্বোচ্চ পদে বৈশা যে অফিসিয়ালি মিথ্যা কথা বলবে
তার কোনো রাইট নাই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো অধিকার নাই তার ব্যাপারে বলার যে তারকে অপসারণ করলে সাংবিধানিক সংকট হবে। আমি জেনে শুনে তো মিথ্যা কথা বলে রাষ্ট্রীয় লেভেলের রাষ্ট্রপতি, তাকে তো আমি রাখতে পারি না, এক। দুই, প্রধানমন্ত্রীও তো সাংবিধানিক পদে ছিলেন, প্রধানমন্ত্রী সাংবিধানিক পদ, তো সে যখন চলে গেল সমস্যা নেই, দেশ চলতেছে, তাহলে রাষ্ট্রপতি সরলে সাংবিধানিক সংকট হবে যারা বলেন তাদের কি রাজনীতি থাকে? আপনি তো মিথ্যা কথাটাকে জায়েজ করে দিলেন শুধু আপনি অস্থির ক্ষমতায় যাওয়ার জন্যে, আপনি তো মিথ্যা বিষয়টা জায়েজ করে দিলেন। আমরা এমন কথাও শুনেছি, দায়িত্বশীল লোকে বলেছে যে ইউনূস সাহেব যদি না থাকতে চান, যে একবার পদত্যাগের কথা উঠছিল, যে না থাকতে চাইলে উনি চলে যেতে পারেন, বিকল্প আছে। মানে ইউনূস সাহেবের বিকল্প আছে, শেখ হাসিনার বিকল্প আছে, XYZ এর বিকল্প আছে, যার বিকল্প নাই তিনি হলেন রাষ্ট্রীয় লেভেলে বঙ্গভবনে বসে মিথ্যা কথা বলা সেই প্রেসিডেন্ট সাহেবের, ওনাদের কথা মতে। আচ্ছা, রাষ্ট্রপতি যদি মিথ্যে কথা বলে তাহলে তার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার এখতিয়ার নেই, আপনি যেটা বলছিলেন। ওনাকে জিজ্ঞেস করলেই তো হয় যে আপনার এখতিয়ার আছে কিনা। আচ্ছা, কিন্তু আমরা তো দেখেছি যে অনেক সময় যে এনসিপির নেতাকর্মীরাও তাকে নাম ধরে চুপ্পু চুপ্পু করে বলছে, মানে এটাও কি হয় কিনা? অফকোর্স আমি সাপোর্ট করব না, এক নম্বর। দুই নম্বর, তার নাম কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু, ইট ইজ এ ফ্যাক্ট, বাট চুপ্পুটা শুনতে ভালো শোনা যায় না, সেজন্য বাদ দিয়ে দিছে। এখন আপনি বাদ দিতে পারেন, এবং কেউ যদি বলে ইন্টেনশনটা ব্যঙ্গাত্মক স্টাইলে যদি বলে, অফকোর্স সেটা অপরাধ। আপনি ব্যঙ্গাত্মক সুরে আপনি যদি বলেন সেটা অপরাধ, আমি একটু স্বীকার করব না, ওনারা বলছে বইলেই। কিন্তু যারা পরিপক্ক, আমি কিন্তু তাকে অ্যালাউ করছি না, কিন্তু যারা পরিপক্ক যখন বলে আমরা এটা করলে তারা ভেসে যাবে, কিংবা এটা রাজাকারের বাচ্চা, দাদার সমান বয়স, তারা যখন বলেন কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। আপনি যদি বলেন ওদের এটা বলার রাইট নেই, বেয়াদব, ওরা তো আপনার কাছ থেকে শিখবে। আপনি তাহলে কি করলেন? সোজা হিসাব। দুই, সংবিধান পারমিট করে 25 বছর বয়স হলে আপনি নির্বাচন করতে পারবেন, এমপি হইতে পারবেন, মন্ত্রী হইতে পারবেন। তাহলে তাকে, আমি যদি কোনো দলের চিফ থাকতাম, আমি কোনোদিনই অ্যাড্রেস করতাম না। কি বুঝে এগুলা নাবালক, অমুক তমুক, এদের প্রত্যেকের ঘরে, যাদের 70-72 বছর বয়স যাদের, তাদের ঘরে কিন্তু সন্তান আছে। আমি চ্যালেঞ্জ করে দিলাম, ওই সমস্ত সন্তানরা তাদের বাপদের সাথে যে বিহেভ করে, তারপরে সন্তানরা বাজে কথা বলে না, বরং বুঝায়। প্রত্যেকের চ্যালেঞ্জ করলাম, তুমি হাবিব ভাই আছে আমার সামনে, তার ছেলেও যদি তার সাথে মিসবিহেভ করে থাকে, সে তাকে বুঝায়, একবারও গালাগালি করে না, বাইরে হয়ে যা আমার ঘর থেকে। নো, আপনারা বুঝিয়েছেন একবারও? কথার কথা বলছি আমি, এরা তো এই দেশের সন্তান। বাংলাদেশ এখন এমন জায়গায় চলে গেছে, প্রত্যেকটা মুক্তিযোদ্ধা দাবি করে আমরা মুক্তিযোদ্ধা, অবশ্যই তারা মুক্তিযোদ্ধা, কিন্তু তাদের জন্ম পাকিস্তান, সবার জন্ম পাকিস্তানে। আর কিন্তু এই দেশে জন্ম হয়েছে যারা স্বাধীনতাদের 20 বছর পরে, 30 বছর পরে, তাদেরকে আমরা গালি দিই রাজাকারের বাচ্চা বলে। এটা কোনো সভ্য জগতে চলে? চলবে না। 3 নম্বর আসেন, রাষ্ট্রপতির কাছে ওত নিছে, এইটাই বিধান বলে যে রাষ্ট্রপতির কাছে ওত নিলেই কিন্তু ওই সংবিধানের অধীনস্থ হয়ে যাবে না, সেটা বুঝিয়ে দিচ্ছি। ইউনূস সাহেব ওত নিছেন, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে ওত নিতেছি, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানে নাই, কাজে ওনার ওত উনি নিতেছেন, দিচ্ছেন কে? রাষ্ট্রপতি। তারপর বলছে সংবিধান সমুন্নত রাখবো। কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সংবিধান। সেই সংবিধান আমার মাথার মধ্যে, ওটা রিটেন নাই, এবং মাথার মধ্যে বলে মাইনে নিচ্ছে সমস্ত দল। আমি আবারও রিপিট করছি, একবারও কেউ প্রশ্ন রেজ করে নাই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন হচ্ছে, এতদিন যাওয়া যাবে না, কেউ বলেননি। সুতরাং আপনার ওই সমস্ত কথা চলবে না, লিখিত আকারে সব কিছু আনতে হবে। 3 নম্বর, এখন যদি সংবিধান পুরা পরিবর্তন, কল্পনা, ধরেন একটা নতুন সংবিধান হইলো, আমি বলছি না, একটা কল্পনা করেন নতুন একটা সংবিধান হলো, সেই দিনে নির্বাচন হলো, উনি এমপি হইলেন, মন্ত্রী হইলেন, ইত্যাদি। ওথ দিবে কে? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি কোন সংবিধানের? আগেরটার। তাহলে ওত যারা দিবে সে তো নতুন সংবিধানের, তাহলে কি তারা ওত দিবে না? সুতরাং এগুলা খোরা যুক্তি। রাষ্ট্রপতি ওত দিতে বাধ্য। এবং ইন্টারেস্টিং ব্যাপার, আজকে হাবিবের কথা যেটা বেরো এলো, যে রাষ্ট্রপতি অফিসিয়ালি মিথ্যা কথা বলেছেন, নির্বাচনের পর আবার তার কাছ থেকে ওত নিবেন, তাহলে জাতি কি পাবে? এই আলোচনাগুলো কেন হয় না? দ্যাট ইজ দ্য ট্র্যাজেডি।
আমি উত্তরটা দিই। জি, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। ওনাকে তো আমি বললামই, পাকিস্তানের উদাহরণ দিলাম, ভারতের উদাহরণ দিলাম, সেটা গ্যাপের কথা আপনি বলছেন যে পরে। গ্যাপের কথা, এবং আরো আমরা আরো এইভাবেই- সময় নিয়ে ঠিক করি সব। এইভাবেই হয়। হ্যাঁ দেশটা তো চলমান ছিল না, দেশটা তো চলেছে, এখনো তো দেশটা চলতে হবে, এবং এর মধ্যেই সমাধান বের করতে হবে। রাষ্ট্রপতির ব্যাপারটা বারবার আপনার যে নিয়ে আসলেন, ওই মুহূর্তে কি করার ছিল? আপনার তাহলে কি করতেন? কোথায়? ওই মুহূর্তে যদি আপনার রাষ্ট্রপতি থাকতেন কি করতেন? আমি তো এটার জবাব দিব না, আপনি কি করতেন? আমি আপনি জবাব থাকলে দিব কি না। বলতেন? কাজটা, রাষ্ট্রপতি যে কাজটা করেছে দেশ জাতির স্বার্থে সঠিক কাজটা উনি করেছেন। এবং পরবর্তী সময় যখন আপনার মতিউর রহমান যখন সবাই বলেছেন, তো সঠিক কাজ করেছে। আপনার কি না, একবার বলছেন বলেছেন। না? যেমন ধরেন রাষ্ট্রপতি না, আমাদের প্রধান সেনাপতি কি বলছেন? সেনাপ্রধান উনি বলছিলেন 5 তারিখে বলছিলেন আমি আপনাদের দায়িত্ব নিলাম, বলছে না? আর একটা হত্যাও চলবে, একটা গুলিও হবে না, একটা হত্যাও হবে না, সমস্ত ফৌজদারি অপরাধের বিচার হবে। এই যে দায়িত্বটা উনি নিয়েছিলেন কোন সংবিধানে? এই রানিং সংবিধান। জি, রানিং সংবিধান তো বিধান নাই, প্রধানমন্ত্রী পালায় কি বলা আছে রাষ্ট্রপতি সেনাপ্রধান দায়িত্ব একটা নিলেন? জিনিস শোনেন, একটা জিনিস অর্থাৎ ওনার এটা ঠিক আছে, উনি যেই দায়িত্বটা নিছেন এটা অবশ্যই ঠিক আছে, এবং সেই স্বীকৃতিও লাগবে। কেউ কেউ বলে যে এই 3 দিন সরকার ছিল না, ইট ইজ নট কারেক্ট। ওই 3 দিন উনি ছিলেন সরকার, এবং সরকার তো অ্যাবসেন্ট হয়নি, যদি রাষ্ট্রপতি ছিলেন তখন। রাষ্ট্রপতির কোনো রোল নাই, কারণ রাষ্ট্র বলা নাই সংবিধানে যে প্রধানমন্ত্রী না থাকলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না থাকে, আর কি রাষ্ট্রের ইয়ে তো রাখেন। ছিল কি রাষ্ট্রপতি দায়িত্ব নিছে? না, দায়িত্ব রাষ্ট্রপতি নেয়নি। তো কি তার শিফট ওই হয়? ওই সময় ওই সময় No বিধান। আবার যদি বলেন ওই যে না শিফট সময়টুকুর হয়, ভিতরে- উনি পারেন ওই না, সময় না, দায়িত্ব শিফটের নিতে। কথা বলছি না। তাহলে এখন শোনেন, আপনার সেনাপ্রধান যদি ওই সময় ওটা না বলতেন ঠিকই হতো। তো ওই 3 দিনের সরকার সেনাপ্রধান, কি হতো? আমি তো বলতেছি হ্যাঁ, তো ওই 3 তাহলে দিনের সরকার এখন সেনাপ্রধান। যিনি এখন আমি তো একমত। শোনেন, সর্বশেষ যখন পেঁয়াজ বাজারে তো লাভ না, সর্বশেষ যখন সরকার পেঁয়াজের পালিয়ে কথা গেল না। পৃথিবীর ইতিহাসে, তা আপনি কি জোড়াতালি দিয়ে আপনার যাবেন? সব জোড়াতালি আমরা কি দিতেই হবে, জোড়াতালি দিয়ে যাবো? অবশ্যই দিতে হবে। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা ঘটেছে কোথাও? হ্যাঁ, সেই জায়গাটা আসি। যেহেতু পৃথিবীর আমাদের এখানে একটা অভ্যুত্থান আপনার হয়েছে। প্রশ্নের উত্তর আমি দেই, আপনি অনেক কথা বলছেন তো। পৃথিবীর আচ্ছা, দেন। ইতিহাসে এমন ঘটনা কোনো জায়গায় ঘটেনি যে রাষ্ট্র কি সরকার প্রধান পালিয়ে গেলেন, তার সাথে তার টোটাল মন্ত্রিসভা পালিয়ে গেছে। সেইটাই তো বলতেছি আমরা, পৃথিবীর ইতিহাসে এমন কোনো ঘটনা নেই একমত। যে সেই দেশের সংসদ সদস্য যারা ছিল সব পালিয়ে গেছে। তো সেটা গুছিয়ে আসি কিন্তু আমরা। তারা পালিয়ে যায়নি, সেই দেশের সেই সরকারি দলের সেই সমস্ত আমি তো একমত। নেতারাও পালিয়ে গেছে। এইরকম হজরল অবস্থা পৃথিবীর কোথাও হয় না, আমি আপনার সাথে একমত। সেই জন্য এখন সেই জন্যই হযরওয়ালা নির্বাচন করা যাবে না। না, নির্বাচন হজরওয়ালা হবে না, নির্বাচন সঠিক হবে। কারণ সরকার প্রতারণা করলো, আবার সেই সরকার সরকারটা সঠিক নির্বাচন নির্বাচনটা দিবে কেন আমি বিশ্বাস করি না। আপনার বিশ্বাস, আপনার এটা নিজস্ব ব্যাপার। আমি যেটা বলি, এর আগে তো সরকার ছিল, আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দেশের রাষ্ট্রপতি ছিলেন, সেনাবাহিনী ছিলেন, চৌকস পুলিশ বাহিনী ছিলেন, চৌকস অফিসার ছিলেন, কিন্তু ভোটের দিন রাতের বেলা আগের দিন হয়ে গেছে, হোক। হয়েছে হ্যাঁ। হয়েছে তো। আর সেই প্রশ্ন পালায় সরকার যাচ্ছে এখনো। না, না, দিল্লি পালাইছে 3 দিন সেই আগে। সরকার 5 বছর ক্ষমতায় ছিল, এবং আন্তর্জাতিক দেশে যে কি এখন কমনওয়েলথ পার্লামেন্ট এবং ইন্টার পরিস্থিতি আছে পার্লামেন্ট কিনা? যেটা জনাব হাবিবুর রহমান তাহলে এত দুইটাই, আলাপ হচ্ছে কেন? আমি বলি যে পরিস্থিতি আছে কিনা নির্বাচনের আমি পরিবেশ? বলি, হ্যাঁ অবশ্যই আছে। আমি বলি যে পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে যে ইন্টার পার্লামেন্টারি এবং কমনওয়েলথ পার্লামেন্টে যে যে অ্যাসিস্ট্যান্ট যে আইপি এবং এতে যে সাবির হোসেন চৌধুরী এবং শিরিন শারমিন যে প্রেসিডেন্ট, দুইটা প্রেসিডেন্ট তারা হলেন, সারা পৃথিবীতে দেখলো না, তারা দেখেন নাই 153টা বিনা ভোটে নির্বাচিত হয়েছে। আচ্ছা, 626টা লোক যে পালায় গেছে, এখন তো খবর পাওয়া, সেই প্রশ্ন আপনারা রেজ করছেন অবশ্যই কোথায়? কতবার করেছি আমরা, আরে কতবার সব ক্যান্টনমেন্টে আছে, আপনার প্রশ্ন রেজ করছেন, এটা কোথায়? বহুবার। কেন আমরা বলছি, আপনি বলেন না, আপনি বলেন যে 626 প্রডিউস করেন, বলা হচ্ছে, এবং বলা এখন হচ্ছে? দেখেন এর ভিতরে আমি বলছি না, বলা হচ্ছে। আমি আপনাকে বলি যে এই যে জিনিসটা আপনি বললেন যে 662 জনের কতজন ছিল? 626 জন। এখন তারা ক্যান্টনমেন্টে গেলে কয়জন আছে আমি তো জানি না ক্যান্টনমেন্ট আছে, এই ব্যাপারে তখন তো আমরা আশ্রয় বারবার ছিল। বলেছি। সেই লোকগুলা কই? সে লোকগুলো তো নাই, এটারও হয়তো জবাব দিতে হবে তাদেরকে, যে আপনার কাছে কে জবাব দিবে? ক্যান্টনমেন্টে ছিলেন, জবাব দিয়ে সরকার আসবে, অবশ্যই তখন তো তাকে জিজ্ঞাসা করা হবে না, না। যে এরা কোথায় গেল। এখন তো আপনি জবাব চাইতে পারতেছেন না, কেন? যে কোনো কারণে বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকার কেন চাইতে পারতেছেন নাই বলে। আচ্ছা শুনেন, আমি বলি কেন চাইতে বরং পারতেছেন না যারা আমি বলি। পালাইছে এরা রাজনৈতিক সরকার ক্ষমতা আসার অপেক্ষায় আছে, এবং রাজনৈতিক সরকার ক্ষমতা আসলে তারা ফেরত আসবে, না, রাজনৈতিক সরকারের উপরে তাদের আস্থা আছে। না, এখন আমার ধারণা। তারা যে পালিয়ে, তাদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তো রাজনৈতিক নেতারা তো তাদেরকে সাহায্য করে। না না, কিন্তু আসবে।
ফেরত আসবে, মানে এখনো ডিআইজি পালায় কেন? না এটা তো পালাচ্ছে এই কারণে কি তারা কারণে? যে তাদের যে কাজের বাইরে অতিরিক্ত তারা যে রোল প্লে করেছে সরকারকে, সেজন্য পালাইয়া বিশ্রামে গেছে। পাড়ায় বিশ্রাম না, তাদের বিরুদ্ধে বহু দুর্নীতির মামলা আছে, বহু অপকরণ, এই যে এতগুলি মানুষ শহীদ হলো, সেইটা দিয়েই তো নির্বাচন সেই জন্যই করবো তো। আমরা। সেইটা দিয়ে এখন তো আপনার জায়গাতে আসতে হবে তো। আপনি কত বছর আপনি চালিয়ে চলবেন, ওইটা আপনাকে বুঝতে হবে। কত বছর চলবে, সরকারের অধীনে যারা নির্বাচন কত বছর চায়, চলবেন? আপনি কি তাদের- সরকার বানাবেন, কি সরকার বানাবেন বলেন? আপনি বলেন যে আমি 6 মাসের ভিতরে একটা এসপি বানাই দেবো, 7 মাসের ভিতরে আমি একটা ডিসি বানাই দেবো, বলেন আপনি যাকে এটা আমি পারবেন? প্রতারক বলতেছি, আপনি হ্যাঁ, তারপরে তার বললাম অধীনে না, আমি নির্বাচনে যাচ্ছি। যেমন সরকার প্রথম পালিয়ে গেছে, এটা আমার একটা জটিল প্রশ্ন। এই প্রশ্ন সমাধানের জন্য জটিল প্রশ্নকে আপনার বাদ রেখে একটা নির্বাচন দিতে হবে আপনাকে। আমি জানতেছি আপনি সে কতদিন প্রতারক, যাবেন? তারাই আমি আমার অফিসে না চাকরি দিব, আপনার এখানে কিংবা অপশনটা কি? তার কথা শুনবো। আপনার এখানে অপশনটা কি? অপশনটা আপনি সরকারের আগে প্রতারকের থেকে ঠিক, বরং এই সরকারকে তাড়ানো উচিত। বরং আপনারা নির্বাচন নেবেন ফেব্রুয়ারিতে, এখনো টাইম আছে, ফেব্রুয়ারি হইতে এখনো 3 মাস বাকি। বরং আমার কাছে মনে হয় এই সরকারের সরাই দিতে হবে। এই সরকারকে সরাই দিলে তাহলে সরাই দিলে যে সরকারের 3 মাস ফেব্রুয়ারি দিতে হবে, তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়ক আর XYZ হোক, অন্তত প্রতারক সরকার তো থাকলো না। প্রতারক সরকার তো থাকলো না। সর্বশেষ যে বিচারপতি অবসর নেবেন তিনি, ওগুলার চ্যাপ্টারে আমি যাচ্ছি না। প্রতারক সরকার তো ভাই থাকতেছে না অ্যাটলিস্ট। তাহলে কার অধীনে নির্বাচন হবে? আর একটা সরকার আসুক, তাহলে ওই দাবি ওনাদের করা উচিত যে প্রতারক সরকার দিয়ে আমরা নির্বাচন করব। বুঝতে ভুল করতেছেন, সরকারকে তো প্রতারক বলা হয়নি। প্রতারণা করছে বলছে না, প্রতারণা করেছে সরকারের এই ঐক্যমত কমিশনের যিনি ভাইস যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি প্রতারণা করেছেন। সরকারকে প্রতারণার কথা বলা হচ্ছে না তো। তাহলে সরকার ফেরত দিল কেন আপনাদেরকে, যে আপনার ঐক্যমত হন? সরকার সেটা ভিন্ন বিষয়, কিন্তু সরকারকে প্রতারক বলা হয়নি। ও তাইলে প্রতারক তো হয়েছে যিনি ঐক্যমত কমিশনের যিনি ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন যিনি করেছেন। প্রধান উপদেষ্টা তো সার্বিকভাবে উনি চেয়ারম্যান। তো প্রধান উপদেষ্টা বলছে যে আমি করি নাই, কিন্তু এইটা আলী সাহেব এটা করেছে, কার কাছে সাবমিট করেছে? আপনার এর সভাপতি হলো প্রধান উপদেষ্টা, আবার যিনি প্রধান দায়িত্ব তার, সরকার প্রধান, সরকার প্রধান ছাড়াও ঐক্যমত্য কমিশনের প্রধান, প্রতারণা করছে ঐক্যমত্য কমিশনের প্রধান, আরেকদিকে সরকার একই সময়ে, তার অধীনে নির্বাচন আমার মনে হয় অন্তত তাদের মানা উচিত না যারা প্রতারক বলছে। আমার কথা হলো কি, যে আমি তো বললাম সব চৌকর অফিসে থাকা সত্ত্বেও ভোট কি এই দেশের সেনাবাহিনী, এই দেশের পুলিশ বাহিনী 86 এর সাথে পক্ষে ভোট করে দিয়েছে না? এই সেনাবাহিনী কি বলেছে না এই ভোটটা এরকম? 48 ঘন্টা যখন ফলাফল ঘোষণা বন্ধ ছিল, তখন কি সেনাবাহিনী বলেছে যে 48 ঘন্টা বন্ধ থাকলো কেন? পুলিশ বলেছে, বলেন। এরপরে বলি আওয়ামী লীগের এই সময় যে এত ছিল, এই যে আপনার 18 সালে এই যে আমাদেরকে আহত করলো, ক্ষতবিক্ষত করলো, তারপর ভোট রাত্রিবেলা হয়ে গেল, সেনাবাহিনী কি বলেছে? সেনাবাহিনী প্রধান আব্দুল আজিজ উনি পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশে এর চেয়ে ভালো নির্বাচন কোনোদিন হয়নি। ওই দিন রাতের বেলা আমি টকশোতে বলেছিলাম যে আপনি যেভাবে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার সেনাপ্রধানকে এখনই গ্রেপ্তার করেন, জবাব চান। এই কথা উনি কেন বললেন? তাহলে আগের নির্বাচনগুলি সবই খারাপ হয়েছে, তাহলে আপনি এর আগে প্রধানমন্ত্রী, তাহলে সেটা অবৈধ। আমি বলেছিলাম, তারপরে সেনাপ্রধান দায়িত্ব পালন করে রিটায়ারমেন্টে ওই পর্যন্ত অপেক্ষা করেছেন। এখন আমাদের বাংলাদেশকে একটা ধারে আনতে একটা নির্বাচন করতে হবে। আপনারা তো সোমবার 237টি আসনে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা প্রকাশ করেছেন, 63টি আসন খালি রেখেছেন। এই 63টি আসনে আসলে কাদেরকে দেবেন, কি চমক থাকবে? বিএনপি মহাসচিব তো বলেছেন একটি চমক রেখেছেন। না, এখানে আমাদের এই 63টি আসনের মধ্যে যাদের সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম 5ই আগস্টের আগ পর্যন্ত বা 5ই আগস্ট পর্যন্ত, তাদের ভিতরে অনেকেই এখান থেকে মনোনয়ন পেতে পারেন। আবার আমাদের দলের ভিতরে হয়তো আসনগুলো খালি রাখা হয়েছে। আরেকটা কথা চিন্তা ভাবনা করে, যেহেতু এখন তো এটা নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যায়নি, আমরা আগের থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার জন্য বলেন এটা উত্তম কাজ করেছে বিএনপি। জামাত এই কাজটা আরও 1 বছর আগে করেছে। জামাত যদি পিআর করে লাফাচ্ছে, তারপরে তার ক্যান্ডিডেট ভোট করতেছে তার ইন্ডিভিজুয়াল, তাদের নিজেদের প্রতীক এবং ব্যক্তি নিয়ে, এটা বিএনপি করেছে। এখন এই 63টার মধ্যে যারা আন্দোলনের শরিক তারা হতে পারে, তাদের জন্যই মূলত রাখা। আবার আমাদের অনেক ধর, আমার পাবনায় 1 এখনও বলা হয়নি, পাবনার আর 4টা আমার এই পাবনা 400 আমাকে বলে দিয়েছেন চেয়ারম্যান সাহেব আলোচনা করার পর কার কি পরিস্থিতি। আমি অনেক আগে 2-3 মাস আগে বলে দিয়েছি, এবং সেই প্রার্থীদের পক্ষে কিন্তু আমি ক্যাম্পিংও করে আসছি যে হ্যাঁ আপনি ইলেকশনের জন্য প্রস্তুতি নেন, ওখানে নেতাদেরকে বলেছিলাম। তো
এখন এটা বলাতে একটা সুবিধা হচ্ছে কি, যে এখন আমার প্রস্তুতিটা নিতে পারতেছে। যেমন আমার ওখানে আমার ওখানে মনোনয়ন চেয়েছিল, আমাদের একটা সিরিজ চেয়েছিল, আমার এক সময় কর্মী ছিল বা দলের সে কর্মী, অন্য কেউ 18 সাল নির্বাচনে 20 জন আমরা নমিনেশন জমা দিয়েছিলাম। কিন্তু তাহলে যে পরিচিত মুখগুলোকে কেন মনোনয়ন দেওয়া হচ্ছে না, এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। না, এটা আলোচনা হচ্ছে, তাদের হয়তো বিভিন্ন জনকে বিভিন্ন কাজে লাগাতে দিতে পারেন। আমরা দেখি সরকার বিভিন্ন যারা আছেন, যেমন রুহুল কবির রিজভী, মুয়াজ্জেম হোসেন আলাল, রুমিন ফারহানা, মানে যাদেরকে মানুষ চেনে আর কি, আলাল এবং শামসুজ্জামান দুদু, তারা এর আগে এমপি ছিলেন, তাদের ব্যাপারটা আমি আলাদা দেখে দিচ্ছি। এবং কতগুলো যেমন আমাদের নুরুল ইসলাম খান বলেন, তারপরে আপনার ধরেন যে উনি নির্বাচন করেন না, আগে করেন না, এই জন্য ওনাকে নিয়ে নেয়। রিজভী আমাদের নির্বাচন করেন না। তারপরে আমার আহসান রিপন এর আগে নির্বাচন উনি করেননি, একবারও করেনি। আব্দুল সালাম আমাদের খুব পোড়খাওয়া নেতা, উনিও এর আগে নির্বাচন করেননি। তো এরকম আছে কিছু লোক হয়তো আরো অন্য আরো গুরুত্বপূর্ণ দায়িত্ব তো তাদের উপর দিতে পারে। সবাই যদি আমরা নির্বাচনে চলে যাই, নির্বাচনকালীন সময় এই নির্বাচনটা একটা কঠিন নির্বাচন, ষড়যন্ত্র হচ্ছে কত ধরনের বিরুদ্ধে। এই লোকগুলি তো নির্বাচনের পক্ষে কাজ করলে আলাদা যুক্তিসঙ্গত কথা বলেন, শামসুজ্জামান দুদু বলেন, এরকম অনেকগুলো। রুজভী আহমদ তো একটা বড় দায়িত্বই পালন করেন, হাবিবুল্লাহ সোহেল সেও যুক্তি দিয়ে কথা বলেন। মানে আগামী নির্বাচন অনেক কঠিন হবে, এই কারণে কি এত সতর্কভাবে যারা আমি দুইটা উদাহরণ দিই। দল এখন কি বিবেচনা করেছে, তারাও যোগ্য, তারা যে এলাকায় একেবারে জনপ্রিয় না তা না, তাদের গ্রহণযোগ্যতা আছে, তারপরে বিবেচনা করেছে কতগুলো জিনিস। যেমন ধরেন অ্যাডভোকেট ফজলুর রহমান, উনি কার বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন? উনি জামাত শিবিরের বিরুদ্ধে বক্তৃতা দিয়েছেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন। একটা পর্যায়ে আপনার বিভিন্নভাবেই অ্যাকোমোডেশন করার জন্য, অথবা আপনার জামাত শিবির তাদের রিকোয়েস্ট হোক, যেভাবে হোক, ফজলু ভাইয়ের উপর একটা এমবার্গো দিয়ে 3 মাসের সাসপেন্ড আছে। তারপরও নির্বাচন হবে, যখন নির্বাচন হবে তখন তো তার সাসপেন্ড উল্টো হয়ে যাবে। কিন্তু এখন থেকে ওনাকে ওখানে নির্বাচনের জন্য মনোনীত করেছেন, প্রাথমিকভাবে মনোনীত করেছেন, এই হয়তো চূড়ান্তই হবে। এবং তখন যখন তফসিলের ঘোষণা হয়ে যাবে তখন তিনি প্রত্যাহার করে নেবেন। তার এই যে তার মাঠেতে জনপ্রিয়তা আছে ওই এলাকায়, বিবেচনা করেছে লাঙ্গলকোট, কুমিল্লার 10, আব্দুল গফুর ভূঁইয়া রাজনৈতিকভাবে বিভিন্ন কারণে অকারণে সব কিছু মিলায় উনি 2018 সালে বা এর আগে 2000 নমিনেশন পান না, 14 সালে, তার 2008 সালে ওনাকে দেয় না। এবং ওনার কোনো পোস্ট পজিশনে নেই, উনি থানারও প্রেসিডেন্ট না, উনি জেলারও তেমন কোনো দায়িত্ব নেই। তারপরেও ওনাকে অনুমোদন দেওয়া হয়েছে। মাঠ জরিপে দেখেছেন, মাঠের দখল দায়িত্ব না, মাঠের জনপ্রিয়তার যে একটা গভীর, সেই জনপ্রিয়তার কারণে কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপি কিন্তু এবার এই জিনিসগুলো আপনার ধরেন আমরা 237টা আসন ডিক্লেয়ার করেছে, এর ভিতরে 2-5টা বলেছেন যে এটা চূড়ান্ত নয়, 2-5টা কিন্তু এটা অ্যাপ্রোপ্রিয়েট, চূড়ান্ত না কোন চান্সে বলে, এর ভিতর থেকে মানে এখান থেকেও বাদ হতে পারে। এখান থেকে ওই যে বললাম, এখান থেকে আপনার হলো যদি কোনো শরিক যদি এখানে কাউকে ছাড় দিতে হয় তখন হয়তো সেখানে ছাড় দিতে পারে, তখন যাকে দিয়েছেন তাকে বুঝিয়ে বলবেন যে ঠিক আছে এটা আমার শরিক দলকে দিতে হলো। আবার ওখানে যদি আরও এর ভেতর প্রতিমান হয় তো সেই সুযোগ এখানে নাই, যাচাই বাছাই করে এখানে দিয়েছে। একদিন না, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েকটা আপনার অনুসন্ধানের টিম আছে, তার বিভিন্ন জায়গায় গিয়ে এই যে মানুষ বলে না কত কথা, তারেক রহমানকে 100 কোটি দেওয়া লাগে, জ্যাকব মিল্টনকে বলে বিএনপির নমিনেশন 100 কোটি না হবে না, 10 কোটি টাকা হবে না, আপনাকে টাকা দিতে হবে, লন্ডন থাকে, এটা বলে তো কে কয়? জ্যাকব মিল্টন। কথা না বলে তো ভাই, মুখে বুঝছেন করতে হয় এই কারণে বলে তো, যা তা বলে। দেশে আসা যাদের সাহস ছিল না, পালিয়ে গিয়েছিল তারা, এত বড় কথা বলবে কেন? আমরা তো নমিনেশন জানা, আমরা 1 টাকা তারেক রহমানকে আমরা দিয়েছি, 1 পয়সাও তো আমরা কেউ দিইনি। আমরা দল করি, দল আমাদেরকে মনোনয়ন দিয়েছে, নির্বাচন করার বলেছে, কিন্তু বাইরে থেকে কত পচা তারেক রহমানকে 100 কোটি 10 কোটি 5 কোটি টাকা না দিলে, এরকম বিভিন্ন জায়গায় এগুলো তো ধরেন কথা না, কথার কথা না, এমন ভাবে বলে তো হয়, মানে এটা খবর না, এইটা ওই বাণিজ্য না কি আমি বলি, এটা ফার্স্ট এটা শুরু করেছিল আওয়ামী লীগ, একটা সিদ্ধান্ত ছিল 100 আসনে আমরা নমিনেশন দেবো, না 100 আসন নমিনেশন দেব এবং তাদেরকে আমরা টাকা দেব না, নিজস্ব টাকায় নিজের পয়সায় নির্বাচন করতে পারবে। 100 আসন আমরা দেব, নির্বাচনে তো অনেক খরচ, 100 আসন আমরা দেব যেটা যাদেরকে আমরা টাকা দিতে হবে, আর 100 আসন
বা 50 আসন, যে হ্যাঁ আমাদেরই লোক তারা, কিন্তু তাদের অবস্থাটা একটু ভালো, তারা তখন দলকে নির্বাচনে খরচ বহন করার জন্য তারা সহায়তা করবে। এটা বেচা হলো না, এটা আমি অন্যের কাছে বেচতেছি না। জি জনাব আমার হাবিবুর দলের রহমান যা হাবিব, সামর্থ্য আমি আছে আপনার কাছে সেই আসবো। সহায়তা করতেছি। আমি আপনার কাছে আরেকবার আসবো। জনাব রাজ্জাক একটু ফিরতে চাই আপনার কাছে। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি মন্তব্য করে বলেছেন, বিএনপির মনোনয়ন প্রার্থীদের তালিকা তাদেরকে হতাশ করেছে, বিএনপি বেশিরভাগ আসনে গডফাদারদের মনোনয়ন দিয়েছে। আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে মানে এমন বক্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন? না, ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের সাথে যে আমি একমত হব এমন কোনো কথা নাই, বাট আমরা অতীতে যেভাবে দেখে আসছি মেম্বার অফ পার্লামেন্টে যাদেরকে মনোনয়ন দেয়া হয়, আর একটা কথা হলো যে মনোনয়ন বাণিজ্য নিয়ে একটা কথা আছে। এখন কোনো দালিলিক প্রমাণ তো আমার কাছে নাই, বাট আপনি একটা কথা যখন চলমান থাকে, ইভেন আমরা অনেক টকশোতেও বলছি যে দলের লোকেরাও বলে যে হ্যাঁ মনোনয়ন বাণিজ্য নিয়ে কথা আছে। এখন মনোনয়ন বাণিজ্য শব্দটা যখন আসছে, আপনি শব্দটা বাদই দিলাম, আমি বাদই দিলাম, ধরেন আমি কোনো মনোনয়ন বাণিজ্য হয় না, তর্কের খাতিরে বললাম, বাট নির্বাচনের মাঠে কিন্তু খরচ আছে। আজকালকার বাজারে আমি ঠিক জানি না, একেবারে কম হইলেও বোধহয় একটা এমপি ইলেকশনে ঢাকা শহরে তো বোধহয় 25, 30, 50 কোটি টাকা কোনো টাকা না একটা আসনে নির্বাচনের জন্য। মফস্বলে হয়তো কিছু কম হইতে পারে, তারপরে বোধহয় এমপি ইলেকশনে 10 কোটি 15 কোটি কোনো টাকা না খরচ আজকাল। আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটা লোক যখন 25, 30 কোটি 40 কোটি টাকা ইনভেস্ট করবে, হোয়াট ইজ হোয়াই? আপনার তো জায়গাটা হলো আইন প্রণয়ন করবেন, দেশবাসীর জন্য আইন প্রণয়ন করবেন, কাজ করবেন, এবং সংসদের সদস্যদের কাজ কি? সিম্পল, তাদের কাজ রাষ্ট্রপতি মনোনয়ন করা, প্রধানমন্ত্রী নির্বাচন করা, স্পিকার নির্বাচন করা, ডেপুটি স্পিকার, বিভিন্ন পদ নির্বাচন করে ভোটের মাধ্যমে, তারপরে বাজেট প্রণয়ন করা, তারপরে ধরেন অন্যান্য রাষ্ট্রের বড় বড় ডিসিশন নেওয়া, আবার বিভিন্ন জিনিস সুপারভাইজিং করার সাব কমিটি করা, এই হলো তাদের কাজ। কিন্তু আমাদের এমপিদের কাজ এগুলো না। এমপি মানেই হইলেন ওই অঞ্চলটার, এমপি যে একটা এলাকা থাকে ওইটার বস সে। আগে এমপি হয়, তারপর উপজেলা চেয়ারম্যান বানায় তার পছন্দ মতো, ইউনিয়ন চেয়ারম্যান তার পছন্দ মতো, তিনে মিলে এমপি সাহেবের আইন চূড়ান্ত, এমপি সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত। এই যে এমপি সাহেবের সিদ্ধান্ত চূড়ান্ত, এটাকেই আপনি বলতে পারেন গডফাদারের রোলে যাওয়া। এটা তামাশা নয়। কেউ যদি বলে প্রমাণ, কোনো প্রমাণের দরকার নাই, আমি এই আবহাওয়ায় থাকি, আমি এই আবহাওয়ায় বড় হয়েছি, এই আবহাওয়ায় ভোট দেই, ভোট দেওয়ার পর আমরা দেখছি এমপি সাহেবরা করেন কি, কোন না সব দলের এমপি একই জিনিস, একই বৈশিষ্ট্য, কাজী ওই সবাই ডন হয়ে যান। কাগজে কলমে মেম্বার অফ পার্লামেন্ট, বাট ইন অ্যাকশন ব্রিজ তৈরি করবেন, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার ধমকাবেন, অমুকের কাছ থেকে বিল নেবেন, এই ডেভেলপমেন্ট, এগুলো তাদের কাজ না। পিওর ভায়োলেশন অফ কনস্টিটিউশন। তো রাষ্ট্রীয়ভাবে ভায়োলেশন অফ কনস্টিটিউশন আমাদের দেশে বৈধ, আর বৈধ বইলেই ওটা ইনভেস্টমেন্ট, দ্যাট ইজ, এটা ইনভেস্টমেন্টেই টাকা, এত সহজ না। আমাকে যদি কোনো দল নমিনেশন দেয় যে আমি নিশ্চিত পাস করব, কারণ আমরা তো দেখছি দলীয় ভোটে পাস করে, নাহলে পপুলারিটি ফলস একটা টার্ম। এত পপুলার আপনার দলের পিছিয়ে ঘোরার কাম কি আমার? বহু লোক আছে লম্বা লম্বা কথা বলেন, অনেক পপুলার, উনি কই দাঁড়ান না আপনি দলের বাইরে। চ্যালেঞ্জ করে দিলাম, যে ব্যক্তি 5 বার এমপি হয়েছে, 2 বার মিনিস্টার হয়েছে, সে তো পপুলার। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, সে দলের বাইরে দাঁড়াক, উপজেলা চেয়ারম্যানের ভোট পাবে না, ইউনিয়ন চেয়ারম্যানের ভোটও সে পাবে না, আমি লিখে দিতে পারি। বিকজ হ্যাঁ, তো এখন সেই জন্য আমি বলতেছি, এই জায়গাটা হইল আপনি শুধু এমপির দায়িত্ব, যা এর বাইরে যাইতে পারবে না, আপনি লোকই পাবেন না এমপির নমিনেশন দেওয়ার জন্য। ইট ইজ অ্যান ইনভেস্টমেন্ট। বাংলাদেশে 53 বছর ধরে এমপি হওয়া মানি, পলিটিক্যাল লোকরা হওয়া মানি আপনার আর্নিং অটোমেটিক। এর মানে আমি বলছি না আপনার টাকা চুরি করবেন বা কিছু। অটো আসবে, অটো আসবেই। টেলিফোন কোত্থেকে আসবে? ওই যে টেলিফোন করলে তদবির হয়, টেলিফোন করলে আসামি ছাড়া পায়, টেলিফোন করলে স্কুলে কলেজে ভর্তি হইতেছে, এরকম আপনি সব জায়গায় ঢোকেন। আপনি তাহলে এতদিন যে দুর্নীতির আলাপটা হলো কি নিয়ে, এটা কারা করে? রাজনৈতিক ছত্র ছায়া ছাড়া রাষ্ট্রীয় দুর্নীতি হয় না। রাজনৈতিক সরকার ক্ষমতায় এসে দুর্নীতিবাজকে শেল্টার দেওয়ার, তাহলে যে সমস্ত নোট অফ ডিসেন্ট হয়েছে, এইগুলো নোট অফ ডিসেন্ট দিছে কেন? কর্তৃত্ব হাতে রাখার জন্যে। আপনি যদি ইফ ইউ আর ক্লিন অ্যাট হার্ট, কিচ্ছু লাগে না, রাষ্ট্রের মতো চলবে। সচ্ছল যে নিজে স্বচ্ছ, হ্যাঁ, তার কাছ সাথে তার আশপাশ সব স্বচ্ছ হয়ে যায়।
ধন্যবাদ আপনাকে জনাব রাজ্জাকি ভাই election একটু ছোট করে জানতে আমি চাই ছোট করেই বলি হ্যাঁ প্লিজ রাজ্জাকি ভাই নির্বাচন করেছেন কিনা আমি আমি জানি করি না। নাই। নির্বাচন নাই করে থাকেন, উনি যদি ঘি নাই খেয়ে থাকেন, তো ঘি আর সরিষার তেলের ভিতরে তো গুলো না তা ঠিক বলতে পারেন, এটা বলতে পারেন। নির্বাচন যেহেতু করেন, উনি বলেন 40-50 কোটি টাকা। 40-50 বাড়ির কাছে কথা না রাজ্জাকি ভাই, অনেক এলাকা আছে 1 আচ্ছা কয় কোটি হয় খরচ? আচ্ছা কমাই কমাই কত হয়? একটা নির্বাচন করতে গেলে ধরেন ঢাকা ঢাকা শহরে কত 4-5 কোটি টাকা। আচ্ছা 5 কোটি বলে ভালো ভালো 5 কোটি। এবার আপনি আসেন। 5 কোটি ইনভেস্ট কেন? আপনি কেন করেন নাই বলে যে মানুষ কিন্তু দিন শেষে এসে দিন শেষে ভালো লোক সম্মানের সাথে থাকতে, মানে এই করতে আমি কিছু করলাম জনগণ, এইটা হলো মানুষ। সব যে টাকা চুরি করার জন্য সবাই যায় তা না। আমি চুরি একবারও বলি না না। না, আপনি যে বললেন যে এই যে এত আসে। এত ক্ষমতা অটো আর এই যে বলে, এটা অটো আসে। সব ক্ষেত্রে এটা ঠিক না, সব ক্ষেত্রে ঠিক না। ধরেন আর হাবিব একটা- ভাইয়ের বাসায় আমি যাবো, না, না, সব- হাবিব ভাই আমার এই উপকারটা করেন না না, ভাই, না। এই না না, তার বিনিময়ে যে কিছু টাকা নিতে তার হবে বিনিময়ে এমন তো টাকা না, দেবো না, না। মিষ্টি নিলাম এক প্যাকেট না, মনে করেন। সেটা তো মানুষ বাড়িতে বেড়াতে কথার গেলে কথা তো বলতেছি, করে। এটা তো মিষ্টি কেনা ব্যাপার। লাগলো না। না না, এইটা তো ধরেন না না, এইটা ঠিক না হাবিব ভাই এটা আপনি শুনুন, তো আমি ইয়ে আপনাকে করতে বলি, পারেন, আমি আপনাকে কিন্তু বলি, আমরা কিন্তু আপনার না রাজনীতি না, জানেন, আমিও জানি। আমি আপনাকে বলি যে এই যে এত ইনভেস্টমেন্ট যেটা কথাটা বলছেন, এখন আমি এসে আমাকে দল মনোনয়ন দিয়েছেন, আপনি কেন আপনি আমি টানেন? আমি না আমি বলি আপনি না একটা কেন। সহজ সরল আমি শুরুতে বলি বলছি। আমরা জি, যে একটু- আমরা একটু আমরা ছোট যে করে কজনই জানতে চাই, পেয়েছি, একটু, এই যে এই যে যুক্ত করবো, গডফাদার, আমরা একটু কিন্তু কেউ প্রশ্ন আপনার কাছ থেকে হাবিবুর রহমান আমরা কেউ জানতে শেষ চাই। করি, আমরা জি। কেউ গডফাদার না। আমাকে যদি এখন দল বলে যে ঠিক আছে হাবিব আপনার নমিনেশন, আপনি ইলেকশনে করার দরকার নেই, আপনাকে 20 কোটি টাকা দিচ্ছি, আমি কিন্তু নেব না। আমি আমি আমার এলাকায় কিছু কাজ করতে চাই, আমি যে করেছি, আমি যখন থাকবো না তখন মনে করো যে এই লোকটা সংসদ সদস্য এই কাজগুলি করেছে। মানে সব সংসদ সদস্যরা কি এলাকার কাজ আপনার তো মধ্যে আপনার কাজ না। মানে না, এলাকার কাজ এলাকার কাজ সংসদ সদস্যের না, এলাকার কাজ বাংলাদেশের এটা করবে এলজিইডি মন্ত্রণালয়। ওইটা আপনি জান আর না, কোন ওটা আগে উপজেলা আপনি চেয়ারম্যান। আগে ইউরোপের মতো হন, সেটাই তুমি বলছি, সেই পর্যায়ে আমরা আসুক। সংবিধান মানি না। সেই পর্যায়ে আসুক। আমি তো একমত আপনার সাথে। আমাদের যে দেশে দিনের বেলার ভোট হয় না, আগের দিন হয়ে যায়। সেই জন্যই তো আমাদের যে দেশে- একটু হাবিবুর সেই রহমান জায়গায় হাবিব যে একটু জানতে দেশে চাই যে আপনার ভোটের বাক্সের দৌড় মারে, একটু জানতে চাই যে সেটি অনুযায়ী বিএনপির মনোনয়ন বঞ্চিতরা বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন গতকালকে, কারণ অনেকে মনোনয়ন পায়নি। অনেকে বলছেন যে দুঃসময়ে তারা বিএনপির পাশে ছিলেন, এখন সুসময়ে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। এই যে বিক্ষোভ বিএনপি আসলে সামাল দিতে পারবে তো? না, ছেলেরা পারবে, আমাদের কর্মীরা ঠিকই আস্তে 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 ঠিক হয়ে যাবে। প্রথমে তো কষ্ট লাগতেই পারে, করতেও পারে। আর আমার ভাই যেটা বললেন পপুলার, আমরা তো বলছি উইদিন পার্টি একটা এলাকায়, সেই এলাকার মধ্যে বিএনপির 10 জন নেতা আছে, তার ভিতরে যার গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি, দু একটা জায়গায় ব্যতিক্রম হতে পারে, সে তাদেরকে তো দিবে। এখন ব্যক্তিগতভাবে ইন্ডিভিজুয়াল সে এই জিনিসটা বুঝতে হবে। তো দলের মধ্যে 5 জন আছে, তার মধ্যে যে একটু বেশি গ্রহণযোগ্যতা আছে তাকেই দল দিচ্ছে। আচ্ছা, এটা যারা বাস্তবতা। বঞ্চিত হয়েছেন তাদেরকে আবার এনসিপি নেতা হ্যাঁ, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে বিএনপির মনোনয়ন বঞ্চিত তরুণদের এনসিপিতে স্বাগত। নাসিরউদ্দিন পাটোয়ারিরা যে কথা বলতেছে তার কথা আমি উত্তর দিতে এখনো আমরাও একসময় ওরকম বয়সে ছিলাম, অনেক কথা বলতে পারে তাদের পক্ষ থেকে, তাদের কথাকে আমি ধরতে চাচ্ছি না। কিন্তু বিএনপি নমিনেশন পাননি বলে, বিএনপি নমিনেশন পাইনি বলে আমি তো কোনো সমালোচনা করি না। ওদের যখন রেশন দিচ্ছিল না, আমি বারবার টকশোতে বলেছি দেন না, ওদের এত খোঁজার দরকার কি আছে, কত দলই তো আছে এখানে। ওরা একটা আন্দোলনে ছিল, ওদের রেশন দিলে দেওয়ার মানে তো তারা সংসদ হয়ে যাচ্ছে না। ওরা যখন শাপলা চাইলো, আমি কতবার টেলিভিশনে বলেছি দিয়ে দেন না কেন, এক্সেপশন ওরা কষ্ট করেছে, দেন না একটা, দিয়ে 10টা এমপি দিয়ে দিচ্ছেন না। আমি কিন্তু পক্ষে বলেছি, এখনও বলতেছে। ওরা যেটা বলেছে বিএনপি থেকে যারা নমিনেশন পাননি তারা এনসিপিতে আসেন, এটা আসলে সে তার পক্ষে এর থেকে বলেছে, কিন্তু এই কথা বলাটারও যেমন যুক্তি নাই, কেউ যাবেও না সেখানে, কেউ সেখানে এনসিপিতে যাবেও না, এটা কথার কথা বলেছে আর কি। আর আমাদের নমিনেশন যে গডফাদার, আমরা যার নমিনেশন পেয়েছি, আমরা কি গডফাদার? বাংলাদেশের 10 জন মানুষ যদি বলে যে আমি রাজনীতি করি। আপনি যদি গডফাদার হন না হাবিব ভাই, আমার এটা বিশ্বাস করতে 20 বছর লাগবে। আপনার মতো লোক গডফাদার লোক না রে ভাই। একটু আপনার কাছে জনাব রাজ্জাকি রাজ্জাকি ভাইকে একটা আশ্বস্ত করে যাচ্ছে যে আওয়ামী লীগ যেটা শিখিয়ে দিয়ে গেল, দেখিয়ে দিয়ে গেল, বিএনপি আল্লাহ রহমতে আমাদের 31 দফার মধ্যে আছে। তারেক রহমানের পরিষ্কার বক্তব্য, জোর করে দখল করে মতামতকে প্রচার করতে না দিয়ে যে টিকে থাকা যায় না, সবকিছু দখল করার পরে আমি কিন্তু এরপরে ক্যাটাগরিক্যালি আপনাদের রাজনীতি নিয়ে আমি কথা বলছি না। এরপরে বাংলাদেশে কেউই আর চেষ্টা করে 5 বছর পর নির্বাচন হবে, আপনি যদি গিয়ে 2 নম্বরই করেন আপনার খবর হয়ে যাবে। কিন্তু এই জন্য রাজ্জাকি ভাই, আপনি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে স্বাচ্ছন্দ্যে আপনার কাজ চালিয়ে যাবেন।
কোনো সমস্যা আমার নেই। একটু একটু জায়গায় বসায় দিয়ে যে এই একটু জানতে চাই যে রাজাকে একটু আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, সর্বশেষ প্রশ্ন আপনাকে করতে চাই। সম্প্রতি বাংলাদেশ তরুণীদের আত্মরক্ষার প্রশিক্ষণ নেওয়া সরকারের উদ্যোগ নিয়েছে, হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। হঠাৎ তরুণদের এই মানে প্রশিক্ষণ কেন, অস্ত্রের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, বাংলাদেশকে কি কোনো নিরাপত্তা ঝুঁকিতে আছে? আপনি যদি বলছেন যে সরকারের তত্ত্বাবধানে যদি তাদেরকে ট্রেনিং দেয় বা বিল্ড আপ করে, সশস্ত্র বানায়, এটা আপনি যদি ধরেন, আমি পজিটিভ নিব না নেগেটিভ বলবো সেটা সেকেন্ডারি। তবে আজকে মনে করেন বাংলাদেশে আমরা তো কারো বাসায় একটা অস্ত্র পাইছি বা ঘেরাও দিয়ে র্যাব ধরছে জঙ্গি বইলা, এবং 16 বছর কিন্তু আমরা এটা দেখছি জঙ্গি। এবং ওই সরকার যদি আবার ক্ষমতায় থাকতো এখনো, তাহলে 29 সাল পর্যন্ত কিন্তু জঙ্গি নিধন চলতো, নিশ্চিত থাকেন। জঙ্গি নিধন চলতো, মাদকের কন্ট্রোল চলতো, কিন্তু মাদকের স্রষ্টা তাদের বদিউজ্জামান। তো একইভাবে আমি জানি না, আপনার তথ্যের উপরে বলতেছি, যদি সরকার এরকম কোনো ট্রেনিং দিয়ে থাকে, কারণ আমরা সেনাপ্রধান কিছুদিন আগে বলছিলেন যে আমি এখন বলতেছি আপনারা শুনে রাখেন, যদি না শোনেন তাইলে পরে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন আসতে পারে একটা সময়। আপনার খেয়াল আছে? আচ্ছা, এখন আমি কল্পনা করি সেনাপ্রধানের কথাটা ধরেই পজিটিভ অর্থে, আপনি মনে করেন বাংলাদেশে যদি কেউ আক্রমণ করে, কে করবে আমরা জানি না, যদি কেউ আক্রমণ করে, আমার দেশে যে সৈন্য আছে যারা, দে আর নট সাফিসিয়েন্ট, মানে সংখ্যার দিক থেকে। সেক্ষেত্রে আপনার এই যে 71 সালে যুদ্ধ হয়েছে, ভারত আমাদেরকে হেল্প করছে, কিন্তু আমার দেশের মুক্তিযোদ্ধা তো লাগছে, এই যে মুক্তিযোদ্ধা লাগছে, এবং তাদের কিন্তু ট্রেনিং দেওয়া ট্রেনিংও দেওয়া হয়েছে নাকি, দিছে তো? বছর পর্যন্ত এই যে ট্রেনিং, ওই ট্রেনিংটা কিন্তু বৈধ, আমরা মেনে নিছি, এখনো মানছি। তো এইরকম যদি কোনো কারণে, কোনো পজিটিভ উদ্দেশ্যে, যে কালকে যদি কোথাও হামলা হয়ে যায়, অ্যাটাক হয়ে যায়, আমার সার্বভৌমত্বের প্রশ্ন আসে, আমার সেনাবাহিনী যে কয়টা সংখ্যায় আছে নট সাফিসিয়েন্ট, কিন্তু আমাদের যে ম্যান পাওয়ার আছে, যে সম্প্রদায় আছে, তাদেরকে সত্যি সত্যি পজিটিভ অর্থে আপনি রেডি রাখতে পারেন, আমার কাছে মনে হয় না বাংলাদেশের সেনাবাহিনীর সাথে যদি থাকে কেউ আমাদেরকে হটাইতে পারবে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে। আমি আমার রাজ্জাকের ভাইকে আশ্বস্ত করতে চাই, আল্লাহর রহমতে দোয়া করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় দিলে আমরা দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। কারোর প্রতি বিদ্বেষ পোষণ করে, কাউকে অত্যাচার করে, নির্যাতন করে আমার চেয়ে তো ভুক্ত কেউ না। বিগত সরকার আমি বলি না, আমারটা হয়েছে বলে বলছে, সর্বপ্রথম আমাকে আমাদের তো আপনি আপনার পেশা আপনার চালিয়ে যাবেন, কোনো সমস্যা নেই, নিশ্চিন্তে নির্দ্বিধায় আরো ভালো কিছু ক্লায়েন্ট আপনাকে দেওয়া। ধন্যবাদ আপনাদের দুজনকে, ধন্যবাদ, মূল্যবান সময় আমাদের।